সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংলিশ লেসন 1 দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহেরু এই সম্পূর্ণ লেসনটি আমরা আজকের এই ভিডিওতে বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সমস্ত অ্যাক্টিভিটিগুলির উত্তর বা সলিউশন এই ভিডিওতে আমরা আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখো, তাহলে এই লেসনটির বাংলা অর্থ তোমরা যেমন খুব সহজে বুঝতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এই লেসনের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সমস্ত অ্যাক্টিভিটিগুলির উত্তর তোমরা কিন্তু জানতে পারবে এই ভিডিও থেকে। এবং এই লেসনে তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 দুটি ইউনিট দেওয়া আছে, তো দুটি ইউনিটে আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং দুটি ইউনিটের মধ্যে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে তার উত্তরও কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। ওকে, তো সম্পূর্ণ লেসনটি তোমরা ভালোভাবে দেখো এই ভিডিওটির মাধ্যমে, তাহলে কিন্তু পরীক্ষা যদি তোমাদের এই লেসন থেকে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই প্যাসেজের বাংলা অর্থ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং সেখান থেকে যে প্রশ্ন দেওয়া হবে তার উত্তরও তোমরা কিন্তু লিখতে পারবে। তো চলো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 7 এর ইংলিশ লেসন 1 দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহেরু, ঠিক আছে, এই লেসনটি আমরা পড়ে তারপর অ্যাক্টিভিটিগুলোর উত্তর জেনে নিই। তো দেখো এখানে প্রথমে যেটা রয়েছে লেটস স্টার্ট, চলো শুরু করি। স্টার্ট মানে হচ্ছে শুরু করা। তো প্রথমে পণ্ডিত জওহরলাল নেহেরু সম্পর্কে এখানে সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে এবং যে লেসনটা অর্থাৎ যে গল্পটা আমরা পড়বো তার সম্পর্কেও সংক্ষিপ্ত তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে একবার জাস্ট পড়ে নেবো এটা, তারপর মূল যে লেসন আমাদের রয়েছে ইউনিট 1 আর ইউনিট 2 সেগুলো পড়বো এবং অ্যাক্টিভিটিগুলোর উত্তর জেনে নেব। তো এখানে কি বলা হয়েছে দেখো, পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তো পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ মানে হচ্ছে ছিলেন, এখানে এ মানে হচ্ছে একজন, গ্রেট মানে মহান, আর ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, ফাইটার মানে হচ্ছে যোদ্ধা। তো পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা যোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামী, অ্যান্ড এবং দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, প্রাইম মিনিস্টার মানে হচ্ছে প্রধানমন্ত্রী, অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, ইন্ডিয়া মানে ভারতবর্ষ, তো স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং একজন মহান স্বাধীনতা যোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এরপর দেখো হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তো হি মানে হচ্ছে তিনি বলতে পণ্ডিত জওহরলাল নেহেরুকে বলা হচ্ছে। তারপর ওয়াজ মানে হচ্ছে ছিলেন, তো তিনি ছিলেন এ মানে একজন, ভেরি গুড মানে খুব ভালো, রাইটার মানে হচ্ছে লেখক, অ্যাজ ওয়েল অর্থাৎ তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তো দেখো এখানে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড বায়োগ্রাফি এইগুলো ছিল কি, এইগুলো হচ্ছে তার সাম মানে কিছু, অফ হিজ নোটেড ওয়ার্কস, নোটেড মানে হচ্ছে এখানে উল্লেখযোগ্য বা বিখ্যাত, ওয়ার্কস মানে হচ্ছে তার লেখা, যে তার কাজ আর কি, কাজ বলতে এই যে বইগুলো তিনি লিখেছিলেন এইগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত লেখা বই বা রচনা। এরপর ডিউরিং দ্য লেট 1920s হি রোট আ সিরিজ অফ লেটার্স টু হিজ ইয়াং ডটার ইন্দিরা টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার। তো দেখো ডিউরিং দ্য লেট 1920s, তো 1920 দশকের শেষের দিকে, লেট বলতে শেষের দিকে, ডিউরিং মানে হচ্ছে একটা সময় আর কি, তো এই 1920 দশকের শেষের দিকে হি রোট তিনি লিখেছিলেন, ঠিক আছে, হি মানে হচ্ছে তিনি, রোট মানে লিখেছিলেন, তিনি লিখেছিলেন আ সিরিজ অফ লেটার্স, লেটার মানে হচ্ছে কি চিঠি, আর এ সিরিজ অফ লেটার মানে হচ্ছে এক গুচ্ছ চিঠি তিনি লিখেছিলেন টু হিজ ইয়াং ডটার ইন্দিরা, কাকে লিখেছিলেন, হিজ মানে হচ্ছে তার ইয়াং ডটার মানে তার অল্প বয়সী, ইয়াং বলতে ইয়াং আর কি, অল্প বয়সী মেয়ে, ডটার মানে হচ্ছে মেয়ে, আর ইন্দিরা হচ্ছে তার মেয়ের নাম, তো তার মেয়ে ইন্দিরাকে তিনি কিছু চিঠি লিখেছিলেন 1920 দশকের শেষের দিকে, টু শেয়ার হিজ আইডিয়াস। তো টু শেয়ার মানে হচ্ছে কি ভাগাভাগি করা আর কি, শেয়ার মানে হচ্ছে ভাগ করা বা কাউকে কিছু জানানো আর কি এক কথায়। ওকে, হিজ আইডিয়া তার যে ধ্যান ধারণা রয়েছে সেগুলো, থটস মানে চিন্তাভাবনা, অ্যান্ড নলেজ এবং জ্ঞান, উইথ হার তার সঙ্গে বলতে তার মেয়ে ইন্দিরার সঙ্গে, অর্থাৎ 1920 দশকের শেষের দিকে তিনি একগুচ্ছ চিঠি লিখেছিলেন তার মেয়ে ইন্দিরাকে, নিজের যে ধ্যান ধারণা, নিজের যে চিন্তাভাবনা, নিজের যে জ্ঞান এগুলোকে তার সঙ্গে শেয়ার করার জন্য। ওকে, these letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. তো দেখো these letters মানে এই চিঠিগুলি বলতে 1920 দশকে যে চিঠিগুলি তিনি তার মেয়েকে লিখেছিলেন আর কি, সেই চিঠিগুলির কথা বলা হচ্ছে। তো দিস লেটার্স অর্থাৎ এই চিঠিগুলি, ওয়ার লেটার, এখানে লেটার মানে হচ্ছে কি পরবর্তীকালে, আর এই লেটার মানে হচ্ছে কিন্তু চিঠি, দুটোর স্পেলিং কিন্তু আলাদা রয়েছে, ঠিক আছে। তো দেখো দিস লেটার্স মানে এই চিঠিগুলি, ওয়ার লেটার পরবর্তীকালে, ওয়ার লেটার কম্পাইল্ড মানে যুক্ত করা হয়েছিল, ইনটু আ বুক মানে একটা বইয়ের আকারে, টাইটেল এবং বইটার টাইটেল দেওয়া হয়েছিল বা নাম দেওয়া হয়েছিল কি, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। তো বইটার নাম ছিল লেটার্স মানে চিঠি, বাবার থেকে মেয়ের কাছে চিঠি আর কি, ঠিক আছে, মেয়ের কাছে বাবার চিঠি এরকম, এটার বাংলা অর্থ। তো লেটার্স ফ্রম
আ ফাদার টু হিজ ডটার, এই নামে তার এই চিঠিগুলোকে সংযুক্ত করে একটা বই তৈরি করা হয়েছিল। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সেপ্ট ফ্রম দ্য বুক। দ্য প্রেজেন্ট টেক্সট মানে যে টেক্সট আমরা এখন পড়বো, এই যে নাম দেওয়া হয়েছে দ্য বুক অফ নেচার, এই যে টেক্সটটা বা এই যে গল্পটা, এটা কি ইজ অ্যান এক্সেপ্ট, একটা সংক্ষেপিত অংশ ফ্রম দ্য বুক, এই যে বইটা লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, এই বই থেকে একটা অংশ এখানে তুলে নেওয়া হয়েছে, ঠিক আছে, এবং সেটার নাম দেওয়া হয়েছে দ্য বুক অফ নেচার, ঠিক আছে। তো দেখো চলো এবার আমরা মূল গল্পটা পড়বো, তার আগে এখানে লেটস শেয়ার কয়েকটা এখানে প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, এগুলো তোমাদের জানিয়ে দিই কি বলা হয়েছে। দেখো, হোয়াই ডু উই রাইট লেটার্স, আমরা কেন চিঠিপত্র লিখি? তো আমরা কেন চিঠি লিখি? আমাদের কারো কোনো খবর নেওয়ার জন্য কেমন আছে, বা আমাদের কোনো চিন্তাভাবনা থেকে জানানোর জন্য চিঠি লিখি, ঠিক আছে, সেগুলো তোমরা বলবে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে না, তবু তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার যে সহপাঠী রয়েছে তার সঙ্গে এটা আলোচনা করতে বলা হচ্ছে তোমাকে, যে চিঠিপত্র আমরা চিঠি কেন লিখি, ঠিক আছে, সেই সম্পর্কে। এরপর দেখো, হ্যাভ ইউ এভার রিসিভড আ লেটার ফ্রম অ্যান এল্ডার, তুমি কি কোনো তোমার বড় কারো কাছ থেকে কোনো চিঠি পেয়েছো? যদি পেয়ে থাকো ইয়েস বলবে, আর যদি না পেয়ে থাকো তাহলে নো বলবে। এরপর আস্ক ইউর পার্টনার ইফ হি অর সি হ্যাড রিটেন আ লেটার টু এনিওয়ান বিফোর, অর্থাৎ তোমার যে পার্টনার বা যে সহপাঠী তোমার রয়েছে তাকে জিজ্ঞাসা করো যে সে কখনো কাউকে কোনো চিঠি লিখেছে কিনা। যদি সে লিখে থাকে বলবে ইয়েস, আর যদি না লিখে তাহলে কী বলবে? নো। ওকে, তো এগুলো জাস্ট কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে না। তো চলো আমরা এখন মূল যে গল্প সেটা পড়বো। তো দেখো, ইউনিট 1-এ কী বলা হয়েছে, হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ ওপেন আস্ক মি কোয়েশ্চেন্স অ্যাবাউট ম্যানি থিংস অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম। তো হোয়েন মানে হচ্ছে যখন, ইউ মানে হচ্ছে তুমি, অ্যান্ড আই তুমি এবং আমি, ঠিক আছে, অ্যান্ড মানে এবং, তো যখন তুমি এবং আমি আর টুগেদার অর্থাৎ একসঙ্গে থাকি, টুগেদার মানে একসঙ্গে, ইউ ওপেন আস্ক মি কোয়েশ্চেন্স, তো ইউ মানে কি তুমি, ওপেন মানে হচ্ছে প্রায়ই, আস্ক মানে হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা, ঠিক আছে, তো তুমি আমাকে প্রায়ই প্রশ্ন জিজ্ঞাসা করো, কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, তো তুমি আমাকে প্রায়ই প্রশ্ন জিজ্ঞাসা করো, অ্যাবাউট ম্যানি থিংস মানে অনেক জিনিসপত্র বা অনেক জিনিস সম্পর্কে, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, ম্যানি মানে অনেক, থিংস মানে জিনিস, ঠিক আছে, অ্যান্ড এবং, আই ট্রাই আমি চেষ্টা করি, টু অ্যান্সার মানে হচ্ছে উত্তর দিতে, দে মানে হচ্ছে তাদের, যে প্রশ্নগুলি তুমি করো সেগুলোর উত্তর দিতে আমি চেষ্টা করি। এগুলো কে বলছেন? জওহরলাল নেহরু তার মেয়েকে বলছেন, যে যখন তুমি আর আমি একসঙ্গে থাকি তখন তুমি আমাকে অনেক জিনিস সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিই। ওকে, নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ উই ক্যান নট হ্যাভ দিস টক। তো দেখো, নাও মানে কি এখন, দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি তুমি আছো মুসৌরিতে, মুসৌরি হচ্ছে একটি জায়গার নাম, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ এবং আমি রয়েছি কোথায়? এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, সুতরাং আমরা এখন এরকম আর কথাবার্তা বলতে পারি না। টক্স মানে কি? কথাবার্তা। ওকে, এরপর দেখো, আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য ম্যানি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন টু হুইচ ইট ইজ ডিভাইডেড। তো এখানে কি বলছেন দেখো, আই অ্যাম দেয়ার ফর মানে কি সেই জন্য, তো সেই জন্য আমি গোয়িং টু রাইট টু ইউ আমি তোমাকে লিখবো বা লিখতে থাকবো, ফ্রম টাইম টু টাইম অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর, শর্ট অ্যাকাউন্টস অফ স্টোরি অফ আওয়ার আর্থ আমাদের পৃথিবী সম্পর্কে, পৃথিবীর যে গল্প সেই গল্পের যে বর্ণনা সেই বর্ণনা দিয়ে আমি তোমাকে চিঠি লিখতে থাকবো। ওকে, অ্যান্ড দ্য ম্যানি কান্ট্রিজ এবং অনেক দেশ, কান্ট্রি মানে কি দেশ, এবং অনেক দেশ সম্পর্কে, গ্রেট অ্যান্ড স্মল যেগুলো ছোট বা বড়, গ্রেট মানে হচ্ছে কি বড় বা মহান, ছোট বড় এই সমস্ত দেশ সম্পর্কে, ইন টু হুইচ ইট ইজ ডিভাইডেড মানে কি বিভক্ত, যাতে এগুলো এটা বিভক্ত অর্থাৎ এই দেশগুলো যেখানে বিভক্ত অর্থাৎ পৃথিবীতে রয়েছে দেশগুলো, তো এই সমস্ত দেশ সম্পর্কে এবং পৃথিবী সম্পর্কে তিনি কী করবেন, তার মেয়েকে একটা নির্দিষ্ট সময় অন্তর এই পৃথিবীর বা এই সমস্ত দেশের যে গল্পের যে বর্ণনা দিয়ে তিনি এই চিঠি লিখতে থাকবেন, ঠিক আছে, এটা তিনি বলছেন, যেহেতু তারা আর এখন একসঙ্গে নেই। এরপরে দেখো, ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো, ইউ হ্যাভ রেড মানে তুমি পড়েছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, ঠিক আছে, ইউ হ্যাভ রেড মানে তুমি পড়েছো, আর লিটল মানে হচ্ছে অল্প, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি মানে হচ্ছে ইংরেজদের যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি এবং ভারতবর্ষের যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে তুমি পড়েছো। এটা পণ্ডিত জওহরলাল নেহরু তার মেয়েকে বলছেন আর কি। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড and India, though a big country, is only a small part of the earth's surface. দেখো এই লাইনে কী বলা হচ্ছে, বাট মানে কিন্তু, ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, আইল্যান্ড মানে হচ্ছে একটা দ্বীপ আর কি, তো
তো ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ, লিটল মানে হচ্ছে ছোট্ট, ইংল্যান্ড একটা ছোট্ট দ্বীপ, শুধুমাত্র অনলি মানে শুধুমাত্র কেবলমাত্র একটা ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া এবং ভারতবর্ষ দো মানে যদিও আ বিগ কান্ট্রি একটা বড় দেশ, কান্ট্রি মানে দেশ, বিগ মানে বড়, তো ভারতবর্ষ যদিও একটা বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থস সারফেস। সারফেস মানে হচ্ছে উপরিভাগ, তো আর্থ মানে পৃথিবী, আর্থ সারফেস মানে হচ্ছে পৃথিবীর উপরিভাগ, কিন্তু তবুও পৃথিবীর উপরিভাগের একটা ছোট্ট স্মল পার্ট মানে ছোট্ট অংশ মাত্র। তো দেখো এই লাইনে কি বলা হচ্ছে যে ইংল্যান্ড একটা কেবলমাত্র একটা ছোট্ট দ্বীপ, ঠিক আছে, এবং যেখানে ভারতবর্ষ যদি একটা অনেক বড় দেশ, তবুও এই ভারতবর্ষটা কিন্তু পৃথিবীর উপরিভাগে একটা ছোট্ট অংশ মাত্র, ঠিক আছে, পৃথিবীটা অনেক বড় এবং সেখানে ভারতবর্ষের কিন্তু একটা ছোট্ট অংশ মাত্র। এরপর দেখো ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বোর্ন। ঠিক আছে, তো দেখো এই লাইনটাই আমাদের কি বলা হচ্ছে। তো এখান থেকে আমরা পড়লাম ইফ উই ওয়ান্ট টু নো, ইফ মানে কি যদি, উই ওয়ান্ট মানে হচ্ছে চাও আর কি, উই ওয়ান্ট টু নো, নো মানে জানা, যদি আমরা জানতে চাই, সামথিং মানে কোনো কিছু, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স মানে আমাদের এই পৃথিবী সম্পর্কে বা আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে যদি আমরা কিছু জানতে চাই, তাহলে কি করতে হবে, উই মাস্ট থিঙ্ক আমাদের অবশ্যই ভাবতে হবে, থিঙ্ক মানে কি ভাবনা চিন্তা করা, আর মাস্ট মানে অবশ্যই, আমাদের অবশ্যই ভাবতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশ সম্পর্কে, অ্যান্ড অল দ্য পিপলস এবং সমস্ত মানুষজন সম্পর্কে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট যে মানুষজনরা ওই দেশে বসবাস করে। ওকে, অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি এবং শুধুমাত্র একটা দেশ সম্পর্কে জানলেই আমাদের হবে না, হোয়ার উই মে হ্যাভ বিন বোর্ন যেখানে আমরা জন্মগ্রহণ করতে পারতাম। ঠিক আছে, তো এই পৃথিবী সম্পর্কে জানতে গেলে আমাদের সমস্ত পৃথিবীতে যে সমস্ত দেশ রয়েছে এবং সেই দেশে যে সমস্ত মানুষ রয়েছে তাদের সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, শুধুমাত্র আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশ সম্পর্কে জানলেই কিন্তু আমাদের পৃথিবী সম্পর্কে জানা হবে না। ওকে, এটাই তিনি বলতে চাইছেন। তো দেখো এরপরের লাইনে দেখো কি রয়েছে এখানে, আই অ্যাম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিজ লেটার্স অফ মাইন। তো দেখো এখানে আই অ্যাম অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে হচ্ছে কি ভীত, তো আমি ভীত। ওকে, আই ক্যান অনলি টেল ইউ আমি তোমাকে শুধুমাত্র বলতে পারবো, টেল মানে হচ্ছে বলা, বলতে পারবো, ভেরি লিটল মানে খুব অল্প, ইন দিস লেটার্স অফ মাইন্ড মানে আমার এই যে চিঠিগুলো আমি তোমাকে লিখবো, এই চিঠি দিয়ে আমি তোমাকে কিন্তু খুব অল্প কিছু জিনিসই বলতে পারবো, বেশি কিছু বলতে পারবো না, যেহেতু চিঠিতে সামনাসামনি কথা হচ্ছে না, চিঠিতে তিনি লিখবেন আর কি। এরপর দেখো, বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তো বাট মানে কি কিন্তু, দ্যাট লিটল মানে এই অল্প কিছু যেগুলো আমি তোমাকে চিঠিতে বলবো বা চিঠিতে লিখে পাঠাবো, আই হোপ আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ সেগুলো তোমাকে মানে ইন্টারেস্ট জাগাবে বা তোমাকে আগ্রহ জাগিয়ে তুলবে তোমার মনে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক এবং তোমাকে ভাবিয়ে তুলবে, অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল মানে এই পৃথিবীটাকে একটা সমগ্র পৃথিবী হিসেবে তোমাকে ভাবিয়ে তুলবে, অ্যান্ড অফ দ্য অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট এবং অন্যান্য যে সমস্ত মানুষ রয়েছে এই পৃথিবীতে তাদের সম্পর্কেও, ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার অর্থাৎ সেই সমস্ত দেশে যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে তোমাকে যে তারাও যে আমাদের ভাই বোন এটাই কিন্তু তোমাকে ভাবিয়ে তুলবে, অর্থাৎ কোনো একটা দেশ যে আমার নিজের দেশ এরকম ভাবনা তোমার মধ্যে আসবে না, সমগ্র পৃথিবীটাই মনে হবে যেন আমার দেশ এবং সমগ্র পৃথিবীতে যে সমস্ত মানুষজন রয়েছে সমস্ত মানুষজন মনে হবে যে আমার ভাই এবং বোন। ঠিক আছে, এইরকমই তোমার মনে একটা আগ্রহ জাগিয়ে তুলবে আমি যে চিঠিগুলি তোমাকে লিখে পাঠাবো সেগুলো পড়ার পরে। ঠিক আছে, এটা তিনি বলতে চাইছেন। এরপর দেখো, ওয়েন ইউ গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান অ্যানি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রেড। তো এখানে কি বলা হচ্ছে দেখো, ওয়েন মানে যখন, ইউ গ্রো আপ মানে হচ্ছে বেড়ে ওঠা, তো যখন তুমি বেড়ে উঠবে বা বড় হবে, ওকে, ইউ গ্রো আপ ইউ উইল রিড তখন তুমি পড়বে, ইউ উইল রিড মানে তখন তুমি পড়বে, কি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ আমাদের এই পৃথিবীর যে গল্প সেটার সম্পর্কে পড়বে, অ্যান্ড দ্য পিপলস এবং সেই
পৃথিবীর বা সেই পৃথিবীর যে সমস্ত মানুষ, পিপলস মানে মানুষ, সেই সমস্ত মানুষ সম্পর্কে তুমি পড়বে ইন ফ্যাট বুকস, মানে মোটা বইতে তুমি সেগুলো পড়বে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড, এবং তুমি দেখতে পাবে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, ওকে, এবং তুমি এটাকে আরও বেশি ইন্টারেস্টিং তোমার মনে হবে দ্যান অ্যানি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রেড, এবং এই যে জিনিসটা তুমি ইতিহাসে যখন পড়বে, হিস্ট্রিতে যখন পড়বে বড় হয়ে, ঠিক আছে, এই পৃথিবী সম্পর্কে এবং পৃথিবীর মানুষ সম্পর্কে, ওকে, একটা মোটা বইয়ের মধ্যে, তখন তোমার কিন্তু এটা কোনো স্টোরি বই বা কোনো নোভেল, কোনো উপন্যাস, ঠিক আছে, এই সমস্ত বইগুলোর থেকে তোমার কিন্তু এই জিনিসগুলো আরও বেশি ইন্টারেস্টিং মনে হবে যখন তুমি পৃথিবী সম্পর্কে এবং পৃথিবীর মানুষ সম্পর্কে মোটা বইতে পড়বে, ওকে। তো এরপর দেখো, ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তো দেখো, ইউ নো মানে তুমি জানো, অফকোর্স অবশ্যই, দ্যাট মানে যে, আওয়ার আর্থ অর্থাৎ আমাদের পৃথিবী, ইজ মানে হয়, ভেরি মানে খুব, ভেরি ভেরি মানে খুব খুব, আর অনেক অনেক, ওল্ড মানে হচ্ছে পুরনো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। মিলিয়ন্স মানে হচ্ছে 10 লক্ষতে হচ্ছে আমাদের 1 মিলিয়ন হয়, ঠিক আছে, অর্থাৎ লক্ষ লক্ষ বছরের পুরনো হচ্ছে আমাদের এই পৃথিবী, ঠিক আছে। এরপরে দেখো, অ্যান্ড ফর আ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইন ইট। তো অ্যান্ড মানে এবং, ফর আ লং লং টাইম, লং লং টাইম মানে অনেক অনেক দিন ধরে, দেয়ার ওয়ার নো মেন অর ওমেন, অর্থাৎ নো মেন অর ওমেন লিভিং ইন ইট। লিভিং মানে হচ্ছে বসবাস করা, মেন মানে মানুষ, আর ওমেন মানে হচ্ছে মেন মানে হচ্ছে পুরুষ মানুষ, আর ওমেন মানে হচ্ছে মহিলা, ঠিক আছে, অর্থাৎ অনেক অনেক দিন ধরে এই পৃথিবীতে কিন্তু কোনো পুরুষ বা মহিলা কোনো কিছুই ছিল না, বা কারো কোনো কিছুই বাস করতো না, বসবাস করতো না। এরপর, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। দেখো, বিফোর, বিফোর মানে কি আগে, তো বিফোর দ্য মেন কেম মানে হচ্ছে মানুষ আসার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যালস, শুধুমাত্র কী ছিল, অ্যানিম্যালস ছিল, মানে জীবজন্তু ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস, এবং এই অ্যানিম্যালস বা জীবজন্তুদের আসার আগে, দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, হোয়েন মানে যখন, নো কাইন্ড অফ লাইফ মানে কোনো প্রকার প্রাণ, ওকে, এক্সিস্টেড অন দ্য আর্থ, আর্থ মানে পৃথিবী, অর্থাৎ কোনো প্রকার প্রাণেরই কিন্তু অস্তিত্ব ছিল না, এক্সিস্টেড মানে হচ্ছে অস্তিত্ব থাকা, ওকে, কোনো প্রকার প্রাণেরই অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে। অর্থাৎ প্রথমে এই যে জীবজন্তুদের আসার আগে কিন্তু পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, জীবজন্তু প্রথমে এসেছিল, তারপরে এসেছিল মানুষ, ঠিক আছে, মানুষ আসার আগে এসেছিল জীবজন্তু বা অ্যানিম্যালস, এবং অ্যানিম্যালসের আগে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না এই পৃথিবীতে। এরপর দেখো, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম। তো দেখো, এই লাইনটায় কী বলা হচ্ছে, ইট ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন বা শক্ত, এটা কঠিন, টু ইমাজিন মানে কল্পনা করা, ওকে, দিস ওয়ার্ল্ড মানে হচ্ছে এই পৃথিবীটাকে, অফ আওয়ার্স মানে আমাদের এই পৃথিবীটাকে কল্পনা করা খুব কঠিন, হুইচ ইজ সো ফুল টুডে, যেটা আজকে পরিপূর্ণ, ফুল মানে হচ্ছে পরিপূর্ণ, টুডে মানে হচ্ছে আজ, আজকের দিনে যেটা পরিপূর্ণ, অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেনস, ওকে, তো বিভিন্ন প্রকার জীবজন্তু এবং মানুষের যেটা আজকে পরিপূর্ণ, টু বি উইদাউট দেম সেটা এক সময় কিছুই ছিল না, এটা কল্পনা করাও কিন্তু কঠিন, ওকে। এরপর, বাট সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. দেখো, এই লাইনে আমাদের কি বলা হচ্ছে, আমরা এখান থেকে পড়লাম, বাট মানে হচ্ছে কিন্তু, সায়েন্টিস্ট মানে হচ্ছে বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ এবং তারা, হু হ্যাভ স্টাডিড যারা হচ্ছে, স্টাডিড মানে পড়াশোনা করেন এই নিয়ে, অ্যান্ড থট এবং ভাবনা চিন্তা করেন, আ গ্রেট ডিল মানে গভীরভাবে তারা ভাবনা চিন্তা করেন, অ্যাবাউট দিস ম্যাটার্স মানে এই ব্যাপার সম্পর্কে বলতে এই পৃথিবীর সম্পর্কে, পৃথিবী কীভাবে তৈরি হয়েছে, কীভাবে মানুষ এসেছে, কীভাবে জীবজন্তু এসেছে, এই নিয়ে যারা গবেষণা করেন, ওকে, তারা তারা আমাদেরকে বলে, টেল মানে হচ্ছে বলা, আস মানে হচ্ছে আমাদেরকে বলে, দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম যে একটা সময় ছিল, ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট যে যখন পৃথিবীটা ছিল খুবই গরম, হট মানে হচ্ছে গরম, টু হট মানে খুবই গরম, যখন পৃথিবীটা ছিল খুবই গরম বা অত্যন্ত উত্তপ্ত ছিল, ফর অ্যানি লাইভিং বিং টু লিভ অন ইট, অর্থাৎ কোনো জীবন্ত জিনিসের বা কোনো জীবন্ত কিছু বেঁচে থাকার পক্ষে এই পৃথিবীটা প্রচণ্ড গরম ছিল,
ঠিক আছে, এতটা গরম যেখানে যে কোনো প্রাণের অস্তিত্ব সেখানে থাকা সম্ভব ছিল না। এরপর অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফজিলস বলতে কি, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। ওকে, দেখো অ্যান্ড মানে এবং, ইফ মানে হচ্ছে যদি, এবং যদি উই রিড আমরা পড়ি দেয়ার বুকস তাদের এই বইগুলো, অর্থাৎ এই বিজ্ঞানী এবং যারা গবেষণা করে পৃথিবীর সম্পর্কে তাদের বইগুলো যদি আমরা পড়ি, অ্যান্ড স্টাডি এবং গবেষণা করি, দ্য রক্স অ্যান্ড দ্য ফজিলস, রক্স মানে কি পাহাড় বা পাহাড় পর্বত, এইগুলোকে বলা হচ্ছে রক্স। তো এই রক্স এবং ফজিলস মানে হচ্ছে জীবাশ্ম আর কি, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, অর্থাৎ পুরনো যে প্রাণীর ছাপ থেকে যায় পাথরে, সেই ছাপগুলোকে নিয়ে যদি আমরা গবেষণা করি এবং বিজ্ঞানীদের যে বই পৃথিবীর সম্পর্কে রয়েছে সেগুলো যদি আমরা পড়ি, উই ক্যান আওয়ারসেলফ সি, আমরা নিজেরাই দেখতে পাবো বা নিজেরাই বুঝতে পারবো, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, যে এটা এই রকমই ছিল, অর্থাৎ পৃথিবীটা যে আগে প্রচণ্ড গরম ছিল। ঠিক আছে, যারা আমাদেরকে যারা জানাচ্ছেন এই ব্যাপারটা, যদি আমরা পাহাড় পর্বত নিয়ে গবেষণা করি, ফজিলস বা জীবাশ্মগুলোকে দেখি বা গবেষণা করি এবং বইপত্র পড়ি, তাহলে আমরাও বুঝতে পারবো যে হ্যাঁ এইরকমই ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইউনিট ওয়ানটা আমরা এখানে পড়লাম। এরপর ইউনিট ওয়ানে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে, যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে তার উত্তর আমরা জেনে নেব। তো তার আগে দেখো তোমাদের এখানে কিছু ওয়ার্ড নেক্সট দেওয়া আছে, কয়েকটা শব্দের অর্থ এখানে দেওয়া আছে, আমি তোমাদের এগুলোকে জানিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে অ্যাকাউন্টস মানে হচ্ছে ডেসক্রিপশন অফ ইভেন্ট, কোনো ঘটনার বর্ণনা, ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যাকাউন্টস। এরপর ইনহ্যাবিটেড মানে হচ্ছে লিভড ইন আ প্লেস, কোনো একটা জায়গায় বসবাস করা বা থাকায়। মিলিয়ন মানে হচ্ছে 10,100 মানে হচ্ছে 10 হাজার, 1000 মানে হচ্ছে হাজার, 10 মানে হচ্ছে 100 হাজারে কত হয়, 1 লক্ষ হয়। তো 10 হাজার মানে 10 লক্ষতে হচ্ছে 1 মিলিয়ন হয়। ঠিক আছে, তো এরপর আমাদের লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি ওয়ানে যেগুলো আমাদের রয়েছে, প্রথমে কি বলা হচ্ছে দেখো, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, সঠিক উত্তরের পাশে আমাদের এখানে কি বলা হচ্ছে, সঠিক উত্তরের পাশে আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলা হচ্ছে। তো নাম্বার এতে যেটা দেওয়া আছে, ইন্ডিয়া ইজ ইনফ্যাক্ট আ বিগ স্মল হিউজ পার্ট অফ দ্য আর্থস সারফেস। দেখো ইন্ডিয়া মানে কি ভারতবর্ষ ইজ ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে একটা ছোট, বিগ মানে বড়, স্মল মানে ছোট, হিউজ মানে বিশাল বড়, আ পার্ট অফ দ্য আর্থ সারফেস মানে পৃথিবীর ওপরে ভারতবর্ষ কি একটা ছোট অংশ, বড় অংশ না বিরাট বড় অংশ। তো পৃথিবীর সাপেক্ষে বা পৃথিবীর উপরে ভারতবর্ষটা কিন্তু একটা খুব ছোট একটা অংশ মাত্র। তো আমাদের এই স্মল এটা কিন্তু সঠিক উত্তর হবে, যেটা আমরা আগের প্যাসেজের মধ্যে পড়লাম। ঠিক আছে, ইউনিট ওয়ানে, তো সেখানে স্মল ছিল, তো স্মলটা আমাদের সঠিক উত্তর হবে, স্মল এর নিচে দাগ দেবে। নাম্বার বিতে দেখো, ওয়ান্স আপন আ টাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড ডার্ক হট ফর এনি লাইভিং বিং টু সার্ভাইভ। তো একসময় পৃথিবীটা কী ছিল, কোল্ড ছিল, ঠান্ডা ছিল, ডার্ক মানে অন্ধকার, হট মানে গরম ছিল, কোনো জীবন্ত প্রাণীর পক্ষে সেখানে বসবাস করার জন্য। তো প্রচণ্ড গরম ছিল। ঠিক আছে, টু হট ছিল, তো হট এটা আমাদের সঠিক উত্তর হবে, তো এখানে তোমরা আন্ডারলাইন করবে। ঠিক আছে, এরপর নাম্বার সিতে, ফজিলস আর আ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিম্যাল, one kind of hard rock, the remains of old living beings। তো এখানে বলা হচ্ছে ফলস মানে জীবাশ্ম কি, জীবাশ্ম হচ্ছে আমরা আগে পড়লাম। ঠিক আছে, জীবাশ্ম হচ্ছে একটা, এই যে এখানে দেখো, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, অর্থাৎ পুরনো প্রাণীদের যে ছাপ থেকে যায় সেটাকে বলা হয় ফজিলস। তো আমাদের এটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, এই যে দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, তো এটার তলায় তোমরা দাগ দেবে দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, এই পুরোটার তলায় দাগ দিতে হবে। ঠিক আছে, এরপর দেখো কী বলা হচ্ছে, অ্যাক্টিভিটি টুতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, এগুলোকে সম্পূর্ণ বাক্যে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস আর্থ, অর্থাৎ এই পৃথিবীর গল্প জানার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে। হোয়াট উই মাস্ট ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস আর্থ, এই পৃথিবীর যে গল্প বা পৃথিবীর সম্পর্কে জানার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে। তো পৃথিবীর সম্পর্কে জানার জন্য আমাদের এই পৃথিবীর যে দেশ, বিভিন্ন যে অনেক দেশ রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, এবং সেখানকার যে মানুষজন রয়েছে সেই মানুষজন সম্পর্কেও আমাদের জানতে হবে, যেটা আমরা প্যাসেজের মধ্যে পড়লাম। তো সেটাই আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো দেখো উত্তরটা আমরা এখানে লিখে রেখেছি। দেখো, টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড উই মাস্ট নো অ্যাবাউট অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস
অল দ্য পিপল হু হ্যাভ ইনহ্যাবিটেড ইট। এটা আমাদের প্যাসেজের মধ্যেই রয়েছে, সেখান থেকে আমরা সাজিয়ে নিয়ে লিখেছি, ঠিক আছে। তো তোমরা এভাবে লিখবে যে টু এনসিওর মানে টু নো মানে জানতে, অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর গল্প জানার জন্য বা পৃথিবী সম্পর্কে জানার জন্য, উই মাস্ট নো আমাদের অবশ্যই জানতে হবে, অ্যাবাউট অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশ সম্পর্কে, অ্যান্ড অল দ্য পিপল এবং সমস্ত মানুষজন সম্পর্কে, হু হ্যাভ ইনহ্যাবিটেড ইট যারা এখানে বসবাস করে অর্থাৎ এই দেশে যারা থাকে। তো এটা আমাদের উত্তর লিখতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা এটা এখানে তোমাদের জন্য এখানে এটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, তাহলে তোমরা এখানে বুঝতে পারবে। এই যে এর উত্তরটা নাম্বার এ এর উত্তরটা আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। এরপর দেখো নাম্বার বিতে কী দেওয়া আছে, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ ইজ। তো আমাদের এখানে বলা হচ্ছে হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ ইজ, আমাদের হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ আমাদের পৃথিবীটা কত পুরনো সেটা বলতে এখানে প্রশ্ন বলা হয়েছে। তো আমাদের পৃথিবীটা কত পুরনো, এই যে উত্তরটা এখানে আমাদের রয়েছে, এই যে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, ঠিক আছে। এইটা আমাদের উত্তর লিখতে হবে। তো আমরা এখানে লিখবো, এই উত্তরটা আমরা এখানটা লিখে দেবো, ঠিক আছে। দেখো উত্তরটা আমরা এখানে লিখে রেখেছি, আওয়ার ওল্ড ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, ঠিক আছে। এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে। তো আমি একটা এখানটায় লিখে দিলাম। ওকে, এরপর দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে নাম্বার সিতে, দেখো হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারিভাল অফ হিউম্যান বিংস। অর্থাৎ এখানে বলা হচ্ছে হু রোমড কারা ঘুরে বেড়াতো, রোম মানে হচ্ছে ঘুরে বেড়ানো, দ্য আর্থ পৃথিবীতে, বিফোর দ্য অ্যারিভাল অফ হিউম্যান বিংস মানে মানুষের আসার আগে পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো। তো মানুষের আসার আগে পৃথিবীতে অ্যানিমেলস বা জীবজন্তুরা ঘুরে বেড়াতো বা জীবজন্তু ছিল এবং তার আগে আর কিছু কোনো প্রাণ ছিল না। তো সেখানে কী হবে, আমাদের উত্তরটা কী হবে, অ্যানিম্যালস হবে। তো এখান থেকে হু দিয়ে কোনো প্রশ্ন দেওয়া থাকলে শুধুমাত্র আমাদের অ্যান্সারটা বসিয়ে পরের অংশটুকু লিখলেই কিন্তু আমাদের উত্তরটা একটা পূর্ণ বাক্যে লেখা হয়ে যায়, আমরা সঠিক একটা বাক্য তৈরি হয়ে যায়। তো যদি আমরা এটাকে লিখি, আমরা এইখানে হু এর জায়গায় লিখবো কি অ্যানিম্যাল লিখবো, ঠিক আছে। তো দেখো ANIMAL অ্যানিম্যালস ছিল, ঠিক আছে। তো অ্যানিম্যালস লিখবো, তারপর কি আছে রোমড, পরের অংশটুকু যেমন আছে তেমন লিখবো। তো রোমড ROM এটি রোমড দ্য আর্থ EARTH আর্থ বিফোর BEFORE বিফোর দ্য দেখো অ্যারিভাল ARRIVAL অ্যারিভাল অফ হিউম্যান HUMAN হিউম্যান বিংস BEINGS। ওকে, তো এটা আমরা এভাবে উত্তরটা লিখে দিলাম। ওকে, তো অ্যানিম্যালস রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারিভাল অফ হিউম্যান বিংস, মানুষের আসার আগে পৃথিবীতে ছিল শুধুমাত্র কি অ্যানিম্যালস বা জীবজন্তু। তো এরপরে দেখো অ্যাক্টিভিটি 3, এখানে কি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ যে গল্পটা আমরা যে প্যাসেজটা পড়লাম ইউনিট 1, এখান থেকে শব্দ নিয়ে সুটেবল শব্দ নিয়ে এখানে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। তো এই যে এখানে যে শব্দটা বসবে সেই শব্দের প্রথম লেটারটা বা প্রথম অক্ষর এখানে দেওয়া আছে, যেমন এখানে H প্রথম দেওয়া আছে, এখানে C দেওয়া আছে, এখানে G দেওয়া আছে, এখানে I দেওয়া আছে, এখানে S দেওয়া আছে। প্রথম অক্ষরগুলো বা প্রথম লেটারগুলো দেওয়া আছে, পুরো শব্দটা এখানে লিখতে হবে। তো এখানে দেখো নাম্বার এতে দেওয়া আছে অ্যাজ আ সাবজেক্ট, মানে একটা সাবজেক্ট বা একটা বিষয় হিসাবে এখানে ড্যাশ দেওয়া আছে ইজ কোয়াইট ইন্টারেস্টিং, মানে অনেকটা ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার সাবজেক্ট একটি। তো সেটা কি, H দিয়ে আমাদের কি হবে, আমরা প্যাসেজে কী পড়লাম, হিস্ট্রি পড়েছি H দিয়ে, তো আমরা এখানে লিখবো হিস্ট্রি। তো হিস্ট্রি H এর পরের অংশটা সেটা আমরা লিখতে হবে। হিস্ট্রি মানে কি, হিস্ট্রি মানে হচ্ছে HISTORY, হিস্ট্রি, তো এভাবে আমরা লিখে দেবো হিস্ট্রি এখানটায়, ঠিক আছে। এরপর নাম্বার বিতে দেখো উই হ্যাভ এ গুড রিলেশনস উইথ আওয়ার নেবারিং ড্যাশ দেওয়া আছে, ড্যাশ বলতে এখানে C দেওয়া আছে। তো উই হ্যাভ গুড রিলেশনস আমাদের ভালো সম্পর্ক আছে, উইথ দ্য নেবারিং মানে হচ্ছে প্রতিবেশী, কিসের সঙ্গে, দেশের সঙ্গে। তো C দেওয়া আছে মানে কান্ট্রি হবে, ঠিক আছে। কান্ট্রি বানান কি, কান্ট্রি বানান হচ্ছে COUNTRY কান্ট্রি। তো আমরা এখানে লিখবো কান্ট্রি, ঠিক আছে। সিটা দেওয়া আছে, পরের অংশটুকু পরের যে লেটারগুলো সেগুলো আমাদের লিখতে হবে। এরপর নাম্বার সিতে প্ল্যান্টস নিড এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু, এখানে ড্যাশ দেওয়া আছে, প্রথম লেটার দেওয়া আছে কি G দেওয়া আছে। তো প্ল্যান্টস মানে হচ্ছে গাছপালা, নিড মানে প্রয়োজন, গাছপালার প্রয়োজন, এয়ার মানে বাতাস, জল এবং সানলাইট মানে সূর্যের আলো, এগুলো প্রয়োজন। টু কী দেওয়া আছে, বেড়ে ওঠার জন্য। তো গ্রো আপ মানে হচ্ছে বেড়ে ওঠা, যেটা আমরা লেসন ইউনিট 1-এ পড়লাম। তো গ্রো আপ লিখতে হবে আমাদের এখানে, মানে বড় হওয়ার জন্য গাছপালার এইগুলো দরকার, এই বাতাস, জল, সূর্যের আলো দরকার। তো গ্রো আপ মানে কি GROW গ্রো, তারপর হচ্ছে UP আপ, তো গ্রো আপ, ঠিক আছে, এটা আমাদের লিখতে হবে।
তো পরের প্রশ্ন পরের যেটা রয়েছে নাম্বার ডিতে দেখো, ক্যান ইউ, এখানে আই দেওয়া আছে এবং ড্যাশ রয়েছে, হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। ইউনিভার্স মানে হচ্ছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা কত বড় সেটাকে তুমি কল্পনা করতে পারো। তো আই দিয়ে আমাদের কি হবে, কল্পনা করার ইংরেজি হচ্ছে কি ইম্যাজিন, যেটা আমরা প্যাসেজ ইউনিট 1-এ পড়লাম। তো ইম্যাজিনটা লিখতে হবে, ইম্যাজিনের আইটা প্রথমটা দেওয়া আছে, তো পরের অংশটা লিখতে হবে, পরের যে লেটারগুলো। তো ইম্যাজিন বানান কি IMAGINE, ঠিক আছে, ইম্যাজিন। তো এটা আমাদের এখানে লিখতে হবে, ইম্যাজিন হয়ে গেল। এরপর নাম্বার ইতে ইউ শুড ড্যাশ দেওয়া যায়, এখানে প্রথম লেটারটা দেওয়া আছে এস। রেগুলারলি, ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট, যদি তুমি একটা ভালো ছাত্র বা ছাত্রী হতে চাও তাহলে তোমাকে রেগুলারলি বা নিয়মিত কী করতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করা উচিত। শুড মানে হচ্ছে উচিত অর্থে শুড ব্যবহার করা হয়। তো এস দেওয়া আছে, তো পড়াশোনা মানে কী হবে, এখানে স্টাডি হবে, যেটা আমরা পড়লাম ইউনিট 1-এ। তো স্টাডি বানান কি STUDY, স্টাডি, এভাবে স্যার এখানে লিখবে স্টাডি, ঠিক আছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কী বলা হচ্ছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমাদের একটা করে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। বাংলা যেটা আমরা বলি কি বাক্য রচনা, ইংরেজিতে সেটাকে কী বলা হয়, মেক সেন্টেন্স, ঠিক আছে, বাক্য তৈরি করা। তো প্রথমে রয়েছে ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট দিয়ে আমরা আমাদের একটি বাক্য লিখতে হবে। তোমরা যে কোনো ইন্টারেস্ট দিয়ে বাক্য তৈরি করবে, ঠিক আছে, নির্ভুল বাক্য তোমাদের কিন্তু লিখতে হবে। তো ইন্টারেস্ট দিয়ে দেখো আমি একটা এখানে তোমাদের বাক্য লিখে দেখাচ্ছি। যেমন আমি লিখছি আই হ্যাভ গ্রেট ইন্টারেস্ট, GREAT, গ্রেট INTEREST, গ্রেট ইন্টারেস্ট ইন, আমি লিখছি ইংলিশ, INGLISH, ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে আমার খুব আগ্রহ রয়েছে, ঠিক আছে, এটা আমি লিখলাম, ঠিক আছে। আই হ্যাভ গ্রেট ইন্টারেস্ট ইন ইংলিশ, ইংরেজি অর্থাৎ ইংরেজি আমার পড়তে, ইংরেজি আমার ভালো লাগে, এরকম। তোমরা অন্য কিছু লিখতে পারো, ঠিক আছে, আমি এটা লিখলাম। এরপর হচ্ছে সারফেস। সারফেস মানে হচ্ছে কি উপরিতল, কোনো কিছুর উপরিতল। তো আমি এখানে লিখছি দেখো, টেবিলের উপরিতলটা খুব মসৃণ, ঠিক আছে। তো টেবিলের উপরিতলটা খুব মসৃণ, সেটা আমি কীভাবে লিখবো, তো দেখো দ্য সারফেস, SURFACE, দ্য সারফেস অফ দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপরিতলটা কি ইজ ভেরি স্মুথ, SMOOTH, স্মুথ মানে হচ্ছে মসৃণ। তো টেবিলের উপরিতলটা খুব মসৃণ, এটা আমি লিখলাম, দ্য সারফেস অফ দ্য টেবিল ইজ ভেরি স্মুথ, ঠিক আছে। এরপর দেখো ইনহ্যাবিটেড মানে কি বসবাস করা, ঠিক আছে, থাকা। তো ইনহ্যাবিটেড দিয়ে আমাদের একটা বাক্য লিখতে হবে। তো আমি এখানে একটা বাক্য লিখছি দেখো, ইনহ্যাবিটেড দিয়ে, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগাররা থাকে আর কি, ঠিক আছে, ইনহ্যাবিটেড। তো আমি এখানে লিখছি দেখো সুন্দরবন, SUNDAR, সুন্দরবন ইজ ইনহ্যাবিটেড, INHABITED, ইনহ্যাবিটেড, সুন্দরবন ইজ ইনহ্যাবিটেড বাই রয়্যাল বেঙ্গল টাইগার্স, ঠিক আছে, ROYAL, রয়্যাল বেঙ্গল টাইগার্স, ঠিক আছে, রয়্যাল বেঙ্গল, বিটা আমি স্মল লেটারে দিলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, TIGER, ওকে, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। তো সুন্দরবন ইজ ইনহ্যাবিটেড বাই রয়্যাল বেঙ্গল টাইগার্স, অর্থাৎ সুন্দরবনে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার্স এরা থাকে আর কি, এদের বসবাস রয়েছে সুন্দরবনে। এরপর টুগেদার মানে হচ্ছে একসঙ্গে। দেখো আমরা একসঙ্গে স্কুলে যাই, এটা আমি লিখতে পারি। তো উই গো টু SCHOOL, উই গো টু স্কুল টুগেদার, টুগেদার, উই গো টু স্কুল টুগেদার, আমরা একসঙ্গে স্কুলে যাই, এভাবে লিখলাম। তোমরা অন্য কোনো বাক্য লিখতে পারো। এরপর হচ্ছে সায়েন্টিস্ট। তো সায়েন্টিস্ট মানে কি বিজ্ঞানী। আমি এখানে লিখছি আমি বড় হয়ে সায়েন্টিস্ট হতে চাই বা বিজ্ঞানী হতে চাই। তো আমি লিখছি দেখো I wish, WISH, I wish to WISH, I wish to be a scientist, SCIENTIST, okay. So I wish to be a scientist in future, FUTURE, in future, মানে ভবিষ্যতে আমি একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হতে চাই, ওকে। তো এইভাবে আমি লিখলাম। তো এগুলো আমি বাক্য রচনা করে লিখলাম, ঠিক আছে। এইভাবে তোমরা লিখবে। তোমরা অন্য কোনো বাক্য পারলে কিন্তু চেষ্টা করবে, আর না হলে এই বাক্যগুলো তোমরা মুখস্থ করে নিতে পারো। তো এরপর আমরা দেখো লেটস কন্টিনিউ ইউনিট 2 যেটা দেওয়া আছে সেটা পড়বো, তারপর প্রশ্নের উত্তরগুলোকে আমরা লিখবো। তো ইউনিট 2তে প্রথমে যেটা দেওয়া আছে দেখো, ইউ রেড হিস্ট্রি ইন বুকস। তো ইউ রেড, এখানে রেডটা কিন্তু আমাদের পাস্ট টেন্সে রয়েছে। তো ইউ রেড মানে তুমি পড়েছো হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, ইন বুকস মানে বইতে তুমি ইতিহাস পড়েছো। বাট ইন ওল্ড টাইমস
when men did not exist surely no books could have been written। দেখো বাট মানে হচ্ছে কিন্তু, ইন ওল্ড টাইমস মানে হচ্ছে পুরোনো দিনে বা অনেক আগেকার দিনে, when যখন, মেন মানে মানুষ, ডিড নট এক্সিস্ট যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব, সিওরলি মানে নিশ্চিতভাবে, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, তো নিশ্চিতভাবে তখন কিন্তু কোনো বইও কিন্তু লেখা হয়নি, ঠিক আছে। নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, রিটেন মানে হচ্ছে লিখিত, কোনো বইও কিন্তু সেই সময় লিখিত হয়নি, যেহেতু সেই সময় কোনো মানুষ ছিল না, তাহলে বইকে লিখবে। ওকে, হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন। দেখো হাউ মানে কীভাবে, দেন তাহলে, ক্যান উই ফাইন্ড আউট আমরা কীভাবে খুঁজে পাই আর কি, হোয়াট হ্যাপেন্ড দেন সেই সময় বা তখন কি ঘটে, হ্যাপেন্ড মানে ঘটেছিল, দেন মানে তখন, তাহলে তখন কি ঘটেছিল সেগুলো আমরা কীভাবে জানতে পারি বা কীভাবে খুঁজে পাই বা কীভাবে বুঝতে পারি। এরপরে দেখো উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। তো উই ক্যান নট মিয়ারলি মানে হচ্ছে কেবলমাত্র, সিট ডাউনে কি বসে থাকা, অ্যান্ড ইমাজিন মানে কল্পনা করা, এভরিথিং মানে সব কিছু, অর্থাৎ আমরা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র বসে থাকতে পারি না বা সব কিছুকে কল্পনা করতে পারি না। ওকে, ইমাজিন মানে কল্পনা করা, অর্থাৎ আগেকার দিনে যে কী হয়েছিল সেগুলো তো আমরা কল্পনা করে বলে দিতে পারি না। তো তার জন্য আমাদের কি করতে হবে, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এভরিথিং we wanted to and would thus make up the most beautiful fairy tales। দেখো দিস উড বি ভেরি ইন্টারেস্টিং মানে কি মজাদার, দিস উড বি মানে এটা হবে, ভেরি ইন্টারেস্টিং মানে খুবই মজাদার হবে, ফর উই কুড ইমাজিন এনিথিং যদি আমরা কোনো কিছুকে কল্পনা করে নিতে পারতাম, উই ওয়ান্টেড যেটাই আমরা চাইতাম আর কি, টু অ্যান্ড উড থাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। ফেয়ারি টেলস মানে হচ্ছে পরীদের যে কল্পনামূলক যে গল্প হয় আর কি, পরীদের গল্প, সেই বিউটিফুল মানে সেই সুন্দর সুন্দর গল্প কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারতাম যদি আমরা সব কিছুকে কল্পনা করে নিতে পারতাম, ঠিক আছে। এরপর দেখো বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। তো বাট মানে কি কিন্তু, দিস মানে হচ্ছে এটা, দিস নিড নট বি ট্রু কিন্তু এটার ট্রু মানে কি সত্য হবার প্রয়োজন নেই বা এটা সত্য হয় না, পরীদের গল্প তো কখনো সত্য হয় না যেহেতু কল্পনা করে লেখা হয়। ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, কারণ এটা কিন্তু কোনো ফ্যাক্টের ওপর বেস করে বা ভিত্তি করে লেখা হয় না এই পরীদের গল্পগুলো, দ্যাট উই হ্যাভ সিন যেগুলো আমরা দেখেছি, অর্থাৎ আমাদের দেখা কোনো বিষয়ের উপর কিন্তু কোনো তথ্যের উপর ভিত্তি করে তো এই পরীদের গল্প লেখা হয় না, তাই এটা সত্যও হয় না, অর্থাৎ এটা একটা কল্পনা করে লেখা একটা গল্প হয় যেগুলো ফেয়ারি টেলস হয় আর কি, ঠিক আছে। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন in those far off days, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would। দেখো বাট মানে কি কিন্তু, অলদো মানে যদিও, উই হ্যাভ নো বুকস আমাদের কোনো বই নেই, রিটেন মানে লিখিত কোনো বই নেই, ইন দোজ ফার অফ ডেজ মানে সেই অনেক দিনের আগেকার আমাদের কোনো লিখিত বই যদিও আমাদের নেই, তো ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, উই হ্যাভ মানে আমাদের আছে, সামথিংস কিছু জিনিস রয়েছে আমাদের, এগুলো কি, হুইচ টেল আস যেগুলো আমাদেরকে বলে দেয়, যেগুলো আমাদেরকে বলে, আ গ্রেট ডিল মানে অনেক কিছু যেগুলো আমাদেরকে বলে, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক মানে অলমোস্ট অ্যাজ আ বুক উড, অর্থাৎ একটা বই পড়ে আমরা জানতে পারি বা আমরা শিখতে পারি আর কি, ঠিক আছে। তো সেরকমই কিছু জিনিস আমাদের রয়েছে যেগুলো আমাদের কিন্তু অনেক কিছু তথ্য বলে দেয়, ঠিক আছে, সৌভাগ্যবশত অনেক কিছু সেগুলোকে আমাদেরকে জানায় আর কি। উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্টস অ্যান্ড ফজিলস অফ ওল্ড অ্যানিমেলস। দেখো উই হ্যাভ মানে কি আমাদের আছে, রক্স মানে হচ্ছে পাহাড় পর্বত, অ্যান্ড রক্স মানে হচ্ছে পাথর, অ্যান্ড মাউন্টেন্স মানে পাহাড় পর্বত, অ্যান্ড সিজ মানে হচ্ছে তারা, সিজ মানে হচ্ছে কি সমুদ্র, অ্যান্ড স্টার্স মানে হচ্ছে তারা, অ্যান্ড রিভার্স মানে হচ্ছে রিভার মানে নদী, অ্যান্ড ডিজার্টস মানে মরুভূমি, ঠিক আছে, অ্যান্ড ফজিলস মানে হচ্ছে জীবাশ্ম, অফ ওল্ড অ্যানিম্যালস মানে হচ্ছে পুরনো যে জীবজন্তুর জীবাশ্ম সেগুলো আমাদের রয়েছে। তো এই জিনিসগুলো আমাদের রয়েছে যেমন পাথর, পাহাড় পর্বত, ঠিক আছে, সমুদ্র, তারা, নদী, মরুভূমি, জীবাশ্ম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের রয়েছে। এবং দেখো তারপর কি বলা হচ্ছে, দিস অ্যান্ড আদার লাইক থিংস আর our books for the arts
আর্লি স্টোরি। তো দিস মানে হচ্ছে এইগুলি বলতে এই যে রকস, মাউন্টেন, সিজ, স্টার্স, রিভার্স, ডিজার্ট, ফজিস, এইগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো দিস মানে এইগুলি অ্যান্ড আদার লাইক থিংস, এবং এরই মতো আরও অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো ছাড়াও আরও অনেক কিছু রয়েছে প্রকৃতিতে, সেই সমস্ত জিনিসগুলো আর আওয়ার বুকস, এইগুলো হচ্ছে আমাদের বই, ফর দ্য আর্থস আর্লি স্টোরি। আর্থ মানে কি পৃথিবীর আর্লি স্টোরি মানে পৃথিবীর আগেকার দিনের যে স্টোরি বা গল্প, সেগুলো জানার জন্য কিন্তু এইগুলোই হচ্ছে আমাদের বই। এই মাউন্টেন, সিজ, স্টার্স, রিভার্স, ডিজার্ট, ফজিল, এইগুলো কিন্তু আমাদের কাছে বইয়ের মতোই কিন্তু কাজ করবে যদি আমরা এগুলোকে গবেষণা করি, ঠিক আছে। পরের লাইনে আমাদের এটা বলা হচ্ছে, দেখো এখানে, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট in other people's book but to go to the great book of nature itself. তো দেখো এখানে এই লাইনে আমাদের কী বলা হচ্ছে, অ্যান্ড মানে এবং, দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, তো প্রকৃত যে পথ বা প্রকৃত উপায়, টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার প্রকৃত যে পদ্ধতি, দি স্টোরি মানে এই গল্পগুলি, ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক, অর্থাৎ এইগুলো যদি আমরা অন্য যে মানুষের বই, সেই অন্য মানুষের বই পড়ে যে আমরা যেমন জানতে পারি, ঠিক আছে, প্রকৃতির এই যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো কিন্তু মানে সেগুলোর থেকে আমরা তথ্য নেওয়াটা কিন্তু একটা বই থেকে যে বই পড়ে তথ্য নেওয়ার মতো কিন্তু নয়, একটু আলাদা রকম হবে সেটা, ঠিক আছে। তো দেখো এরপর দেখো, পিপলস বুক বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, মানে প্রকৃতির যে মহান গ্রেট বুক মানে মহান বই রয়েছে, সেখানেই কিন্তু আমাদের যেতে হবে এবং সেগুলোই আমাদের পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করতে হবে, তবেই আমরা পৃথিবীর সম্পর্কে জানতে পারবো। এরপর দেখো, ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দি স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। তো ইউ উইল আই হোপ মানে আমি আশা করি, ইউ উইল সুন বিগিন মানে তুমি খুব শীঘ্রই, বিগিন মানে শুরু করবে, টু লার্ন অর্থাৎ শিখতে, হাউ টু রিড দি স্টোরি মানে এই গল্পগুলোকে কীভাবে পড়তে হয়, মানে প্রকৃতির এই যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেগুলোকে কীভাবে পড়তে হয় বা সেগুলোর থেকে কীভাবে আমরা তথ্য নিতে পারি, সেগুলো তুমি খুব সহজেই বুঝতে মানে পারবে আর কি, ঠিক আছে। তুমি খুব সহজেই খুব তাড়াতাড়ি শিখতে পারবে। ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স মানে হচ্ছে পাথর এবং পাহাড় পর্বত থেকে যে আমরা কীভাবে পৃথিবীর সম্পর্কে জানতে পারি, সেই জিনিসটা তুমি খুব সহজেই শিখে নিতে পারবে। এটা কে বলছেন? পণ্ডিত জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে বলছেন। এরপর দেখো, ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। ইমাজিন মানে হচ্ছে কি কল্পনা করো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ফ্যাসিনেটিং মানে হচ্ছে কত মজাদার বা ইন্টারেস্টিং একটা ব্যাপার এটা, ঠিক আছে। যে তুমি মনে করো আমাদের কোনো বইপত্র নেই, তবুও কিন্তু আমরা এই পৃথিবীর সম্পর্কে জানার জন্য অনেক কিছুই আমাদের আছে, যেগুলো থেকে আমরা এই পৃথিবীর সম্পর্কে জানতে পারি। তো এটা কীরকম একটা মজাদার একটা ব্যাপার, ঠিক আছে। এরপরের লাইনে দেখো কি বলা হচ্ছে, এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. তো দেখো কি বলা হয়েছে এখানে, এভরি মানে হচ্ছে প্রত্যেক, লিটল স্টোন, লিটল মানে হচ্ছে ছোট্ট, স্টোন মানে পাথর, অর্থাৎ প্রত্যেকটি ছোট্ট ছোট্ট পাথর, দ্যাট ইউ সি যেগুলোকে তুমি দেখতে পাও, লাইং ইন দ্য রোড অর্থাৎ রাস্তায় পড়ে থাকতে, লাইং মানে হচ্ছে পড়ে থাকা, রোড মানে রাস্তায় পড়ে থাকতে যে ছোট ছোট পাথর আমরা দেখতে পাই আর কি, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা মাউন্টেন সাইড মানে হচ্ছে মাউন্টেন মানে পাহাড় পর্বত, তো পাহাড় বা পর্বতের সাইডে বা পাশে পড়ে থাকতে যে আমরা ছোট ছোট পাথরগুলো দেখতে পাই আর কি, ঠিক আছে। মে বি আর লিটল পেজ অফ নেচার্স বুক, তো এই ছোট্ট পাথরগুলো কি হতে পারে, মে বি মানে হতে পারে, আর লিটল পেজ মানে ছোট্ট একটা পাতা আর কি, পেজ মানে হচ্ছে পাতা বা পেজ, ইন নেচার্স বুক প্রকৃতির বইয়ের একটা ছোট্ট পাতা হতে পারে এই ছোট ছোট নুড়ি পাথরগুলো। কীভাবে হতে পারে দেখো, তো পরের লাইনে আমরা বুঝতে পারবো। এরপর কি বলা হয়েছে দেখো, অ্যান্ড মানে এবং, মে বি এবেল টু টেল ইউ, ঠিক আছে, অ্যান্ড এবং মে বি এবেল টু টেল ইউ মানে তোমাকে এটা বলতে পারে এই ছোট্ট পাথরগুলো, ওকে, সামথিং মানে কিছু, ইফ ইউ অনলি নিউ যদি তুমি শুধুমাত্র নিউ মানে জানতে পারো, হাউ টু রিড ইট এটাকে কীভাবে পড়তে হয়, বা এই পাথরটা থেকে আমি কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি বা তথ্য নিতে পারি, এই জিনিসটা যদি তুমি জানতে পারো,
তাহলে কিন্তু এই ছোট্ট যে পাথর, যে নুড়ি পাথর তুমি রাস্তায় দেখতে পাও বা কোনো পাহাড় পর্বতের পাশে তুমি দেখতে পাও, সেই পাথরটা থেকেও কিন্তু পৃথিবী সম্পর্কে তুমি তথ্য জানতে পারবে, বা পৃথিবীর একটা তোমার কাছে একটা বইয়ের একটা পাতা হিসাবে কিন্তু এই পাথরটা তোমার কাছে পৌঁছাবে আর কি। ঠিক আছে, তুমি সেখান থেকেও জানতে পারবে তথ্য। কীভাবে জানতে পারবে দেখো, টু বি এবেল টু রিড অ্যানি ল্যাঙ্গুয়েজ, এখানে বলা হচ্ছে টু বি এবেল টু রিড অ্যানি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোনো ভাষাকে পড়তে আমাদের সমর্থ হতে বা কোনো ভাষা পড়ার জন্য আমাদের কি প্রয়োজন, যেমন হচ্ছে দেখো হিন্দি অর উর্দু অর ইংলিশ, এই হিন্দি উর্দু ইংলিশ এই ভাষাগুলোকে পড়ার জন্য কী করতে হবে, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, এর যে অ্যালফাবেটগুলো রয়েছে বা বর্ণমালাগুলো রয়েছে, যেমন ABCD বাংলায় অ আ ক খ, এই জিনিসগুলোকে আমাদের শিখতে হবে, তবেই কিন্তু আমরা কোনো ভাষাকে বুঝতে পারবো বা জানতে পারবো। ঠিক আছে, সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। ওকে, তো দেখো, সো মানে সুতরাং অলসো ইউ মাস্ট লার্ন, তোমাকে অবশ্যই শিখতে হবে, লার্ন মানে কি শেখা, অবশ্যই শিখতে হবে, দ্য অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, অফ নেচার মানে প্রকৃতির যে বর্ণমালা সেটাও তোমাকে জানতে হবে। যেমন বাংলা, যে হিন্দি উর্দু ইংলিশ এগুলোকে যদি আমরা জানতে চাই তাহলে এর যে অ্যালফাবেট রয়েছে সেগুলোকে আমাদের জানতে হয়। সুতরাং পৃথিবীর এই যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যে উপাদানগুলো রয়েছে, সেগুলোর থেকে যদি আমরা কোনো কিছু শিখতে চাই বা জানতে চাই তাহলে আমাদের কী করতে হবে, প্রকৃতির যে অ্যালফাবেট রয়েছে সেটা আমাদের জানতে হবে, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন দ্য বুকস অফ স্টোন অ্যান্ড রক, অর্থাৎ পাথর এবং রক মানে পাথর, ঠিক আছে, স্টোন মানে হচ্ছে ছোটো পাথর, এই ছোটো পাথর এবং বড় পাথর এর যে বই বলতে সেই পাথরগুলো আমাদের যে তথ্য জানায় সেটাই বলা হচ্ছে। সেখান থেকে যদি আমরা যে গল্প যদি আমরা জানতে যাই বা তার সম্পর্কে আমরা কিছু জানতে চাই তাহলে প্রকৃতির অ্যালফাবেটস বা প্রকৃতির বর্ণমালা আমাদেরকে জানতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আর লিটল হাউ টু রিড দিস, দেখো ইভেন মানে হচ্ছে এমনকি, নাও মানে হচ্ছে এখন, এমনকি এখন, পারহ্যাপস মানে হয়তো, ইউ নো তুমি জানো, আর লিটল মানে হচ্ছে অল্প, হাউ টু রিড দিস কীভাবে এটাকে পড়তে হয়, অর্থাৎ প্রকৃতির এই পাথর থেকে বা পাহাড় পর্বত থেকে কীভাবে যে পৃথিবীর সম্পর্কে তথ্য আমরা নিতে পারি সেটা তুমি এখন একটু জানতে পেরেছো। ঠিক আছে, এটাই তিনি বলছেন তার মেয়েকে। ইফ ইউ সি আ লিটল রাউন্ড সাইনি পেবেল, দেখো এই লাইনে কী বলা হচ্ছে, ইফ মানে যদি, ইউ সি তুমি দেখো, আর লিটল একটি ছোট্ট, রাউন্ড মানে কি গোলাকার, সাইনি মানে চকচকে, পেবেল মানে হচ্ছে নুড়ি পাথর, যদি তুমি একটি গোলাকার চকচকে ছোট্ট নুড়ি পাথর দেখতে পাও, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কোনো কিছু বলে না, অর্থাৎ এই ছোট্ট পাথরটি দেখে কি তোমার মনে কোনো প্রশ্ন আসে না যে এই ছোট পাথরটা থেকে আমি কি জানতে পারি। তো দেখো এখানে কি বলা হয়েছে, হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট অ্যানি কর্নার্স অর রাফ এজ। ওকে, তো এই লাইনে কী বলা হচ্ছে দেখো, হাউ মানে হচ্ছে হাউ ডিড ইট গেট রাউন্ড মানে হচ্ছে গোলাকার, অর্থাৎ কীভাবে এই পেবেলটা বা নুড়ি পাথরটা এরকম গোলাকার হয়ে গেল। ওকে, অ্যান্ড স্মুথ মানে হচ্ছে কি, স্মুথ মানে হচ্ছে একদম কোনো সারফেসের ওপর যেমন স্মুথ হয় মানে মসৃণ আর কি। ঠিক আছে, কেন এটা মসৃণ, অ্যান্ড শাইনি মানে হচ্ছে চকচকে, উইদাউট অ্যানি কর্নার্স মানে কোনো কোণ নেই, কোনো কোনা নেই এর। ঠিক আছে, অ্যান্ড রাফ এজ মানে কোনো এর ধার যেগুলো থাকে আর কি, রাফ মানে হচ্ছে খসখসে, কোনো ধার কোনো নেই। ঠিক আছে, কেন নেই এগুলো, তো ইফ ইউ ব্রেক আ বিগ রক ইনটু স্মল বিটস, দেখো ইফ মানে যদি, ইউ ব্রেক মানে ভাঙা, যদি তুমি ভাঙো আ বিগ রক ইন্টু স্মল বিটস, একটা বড় পাথরকে ইন্টু স্মল বিটস মানে ছোটো ছোটো টুকরো করে ফেলে একটা বড় পাথরকে ভেঙে, তাহলে কী হবে, ইচ বিট মানে প্রত্যেকটা টুকরো ইজ রাফ মানে হচ্ছে এবড়ো খেবড়ো হবে, অ্যান্ড হ্যাজ কর্নার্স এবং তাদের প্রত্যেকটার কর্নার মানে কি কোণ থাকবে, অ্যান্ড রাফ ইজ এবং তার ধারগুলোও কিন্তু এবড়ো খেবড়ো হবে। তাহলে একটা বড় পাথর থেকে যদি আমরা টুকরো পাথর ভাঙি তাহলে সেই পাথরটা কিন্তু চকচকে বা গোলাকার, ঠিক আছে, বা রাউন্ড এরকম কিন্তু হবে না, সেই পাথরটার কিন্তু এবড়ো খেবড়ো হবে, কোনা থাকবে। ঠিক আছে, শাইনি বা চকচকে হবে না, এগুলো হবে। এরপর দেখো, ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবেল, তো দেখো ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবেল, এই যে আগের এই পেবেলটার কথা বলা হয়েছে, এই যে রাউন্ড শাইনি পেবেল, এই পেবেলটা কিন্তু যদি আমরা পাথর ভাঙি একটা টুকরো তাহলে সেই পাথরের টুকরোটা কিন্তু কখনোই এই পেবেলটার মতো স্মুথ হবে না এবং রাউন্ড হবে না। ঠিক আছে, রাউন্ড মানে গোলাকার হবে না, এবড়ো খেবড়ো হবে আর কি।
তো হাউ দেন ডিড দ্য পিপল how then did the pebble become so round and smooth and shiny? তো এখানে কি বলা হচ্ছে হাউ মানে কিভাবে, দেন তাহলে, ডিড দ্য পেবেল এই পেবেলটি মানে হচ্ছে এই নুড়ি পাথরটি বিকাম মানে পরিণত হলো আর কি, সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, এত রাউন্ড মানে গোলাকার, স্মুথ মানে হচ্ছে মসৃণ এবং শাইনি অর্থাৎ চকচকে। কেন চকচকে এবং মসৃণ এবং গোলাকার হয়ে গেল এই পেবেলটা বা নুড়ি পাথরটা? তো ইট উইল টেল ইউ ইটস স্টোরি if you have good eyes to see and ears to hear it। দেখো এখানে বলা হচ্ছে ইট উইল টেল ইউ মানে এটা তোমাকে, ইট উইল টেল ইউ এটা তোমাকে বলবে, ইট স্টোরি মানে এর গল্প, ইফ ইউ হ্যাভ গুড আইস যদি তোমার ভালো চোখ থাকে, টু সি দেখার জন্য, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট এবং তোমার যদি ভালো কান থাকে এটাকে শোনার জন্য, তাহলে তুমি বুঝতে পারবে যে এই নুড়ি পাথরটা কীভাবে এত গোলাকার হয়ে গেল, চকচক হয়ে গেল, ঠিক আছে, একটা এবড়ো খেবড়ো থেকে। দেখো ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন আ টাইম, ইট মে বি লং লং অ্যাগো, ইট ওয়াজ আ বিট অফ আ রক জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজ অ্যান্ড কর্নার্স। তো দেখো এই লাইনে কী বলা হচ্ছে, ইট টেলস ইউ মানে এটা তোমাকে বলে দেয় বা বলে, দ্যাট ওয়ান্স আপন আ টাইম যে একটা সময়, যে কোনো একটা সময়ে, ইট মে বি লং লং অ্যাগো এটা হতে পারে অনেক অনেক দিন আগে, ইট ওয়াজ আ বিট অফ আ রক তো এটা ছিল একটি রক মানে হচ্ছে পাথরের, একটা বড় পাথরের একটা ছোট্ট বিট মানে ছোট্ট টুকরো ছিল, ঠিক আছে, এই পেবেলটা এই পেবেলটার কথা বলা হচ্ছে, তার টুকরো ছিল, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন। তো জাস্ট লাইক মানে হচ্ছে ঠিক যেমন তুমি একটা বড় পাথর থেকে একটা টুকরো টুকরো পাথরে, ছোটো ছোটো পাথরে পরিণত করেছো, এরকমই পাথরে কিন্তু এরকমই একটা পাথর ছিল একসময় এই পেবেলটা, ওকে, উইথ প্লেন্টি অফ এজ অ্যান্ড কর্নার্স যেটা অনেক এজ মানে ধার ছিল, অ্যান্ড কর্নার মানে কোণ ছিল এবং এবড়ো খেবড়ো ছিল আর কি। তো দেখো প্রবেবলি মানে সম্ভবত, ইট রেস্টেড অন এটা রেস্টেড অন মানে পড়েছিল, রেস্ট মানে হচ্ছে রেস্ট করা বা অর্থাৎ এখানে পড়েছিল আর কি পাথরটা, সাম মাউন্টেন সাইড কোনো মাউন্টেন সাইড মানে কোনো পাহাড়ের সাইড বা পাহাড়ের ধারে এই নুড়ি পাথরটা একসময় ভেঙে পড়েছিল আর কি। তো দেন তারপর কেম দ্য রেন তারপর বৃষ্টি এসেছিল, অ্যান্ড ওয়াশড ইট এবং এটাকে ধুয়ে নিয়ে চলে গিয়েছিল, ওয়াশড ইট ডাউন মানে নিচের দিকে ধুয়ে নিয়ে চলে গিয়েছিল বৃষ্টির জলে আর কি, টু দ্য লিটল ভ্যালি ছোট্ট একটা ভ্যালি বা ছোট্ট একটা উপত্যকায়, হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম যেখানে এই ছোট নুড়ি পাথরটা একটা মাউন্টেন স্ট্রিম মানে হচ্ছে একটা ঝর্ণা, একটা নদী আর কি, সেখানে সে গিয়েছিল আর কি, মানে সেই পাথরটা জলের ধুয়ে গিয়ে সেই একটা ছোট্ট একটা মাউন্টেন স্ট্রিমে বা নদীতে, ছোট নদীতে, ঝর্ণা নদী যেটাকে বলা হয়, সেখানে চলে গিয়েছিল, ওকে, হুইচ পুজড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড আ লিটল রিভার এবং যে এই ঝর্ণা যে নদীটা এটাকে পুস্ট মানে ধাক্কা দিচ্ছিল আর কি, ধাক্কা দিতে এটাকে একটি ছোট্ট নদীতে গিয়ে ফেলেছিল এই নুড়ি পাথরটাকে, ঠিক আছে, ছোট্ট নদীতে গিয়ে পৌঁছেছিল, রিচ মানে হচ্ছে পৌঁছানো, অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার। দেখো অ্যান্ড মানে এবং, দ্য লিটল রিভার এই ছোট্ট নদীটা যেখানে হচ্ছে এই নুড়ি পাথরটা গিয়ে পড়েছিল নদীতে, ঠিক আছে, সে কী করলো, টুক ইট এটাকে নিয়ে গেল টু দ্য বিগ রিভার একটা বড় নদীতে, ছোটো নদী থেকে নুড়ি পাথরটা গড়িয়ে একটা বড় নদীতে চলে গেল, ওকে। তারপর কি হলো, অ্যান্ড অল দ্য while it rolled at the bottom of the river and its edges were worn away and its rough surface made smooth and shiny। তো দেখো অ্যান্ড মানে এবং, অল দ্য হোয়াইল মানে সমস্ত রাস্তা ধরে বা সমস্ত সময় ধরে আর কি, ইট রোল্ড মানে হচ্ছে গড়িয়ে যাওয়া, গড়াগড়ি খাওয়া, ইট রোল মানে এটা গড়িয়ে চলতে লাগলো, অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অর্থাৎ নদীর তলদেশে সেই একবার নিচে আর কি, সেই পাথরটা গড়িয়ে চলতে থাকলো, অ্যান্ড ইটস এজ এবং এর যে ধারগুলো রয়েছে, ঠিক আছে, ওয়ার ওর্ন অ্যাওয়ে আস্তে আস্তে ওর্ন অ্যাওয়ে মানে ক্ষয়ে যাওয়া, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, অ্যান্ড ইটস রাফ সারফেস এবং এর উপরের যে এবড়ো খেবড়ো যে সারফেসটা ছিল আর কি, এবড়ো খেবড়ো যে উপরেগুলো যে ছিল আর কি, এবড়ো খেবড়ো জিনিসটা ব্যাপারগুলো, তো সেটা কী হলো, মেড স্মুথ সেটা মসৃণ হয়ে গেলো আস্তে আস্তে গড়িয়ে চলতে, অ্যান্ড শাইনি এবং চকচকো হয়ে গেল আস্তে আস্তে, ঠিক আছে, সো ইট বিকেম দ্য পেবেল দ্যাট ইউ সি। তো দেখো এখানে বলা হচ্ছে সুতরাং
ইট বিকেম এটা পরিণত হলো, এটা হয়ে পড়লো দ্য পেবেল একটা পেবেল এবং একটা নুড়ি পাথরে দ্যাট ইউ সি যেটা তুমি এখন দেখতে পেলে, যে একটা চকচকে একটা গোলাকার এবং মসৃণ একটা নুড়ি পাথর যেটা তুমি দেখতে পেলে। সেটা কীভাবে হলো? এটা একটা পাথরের টুকরো ছিল, প্রথমে একটা পাহাড়ের গায়ে বা কোনো রাস্তার ধারে পড়েছিল, বৃষ্টির জলে সেটাকে একটা ছোট্ট যে ঝর্ণার জল সেখানে গেল, সেই ঝর্ণার জলটা আবার সেটাকে বয়ে নিয়ে গেলো ছোটো নদীতে, ছোটো নদী একটা বড় নদীতে গিয়ে ফেললো, তারপর বড় নদীর তলায় সেটাকে গড়াগড়ি খেতে 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 একসময় সে তার যে উপরের যে রাফ সারফেস আর কি বা কর্নারগুলো সেগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে সেটা একটা গোলাকার পাথরে পরিণত হলো। ওকে, একটা চকচকে পাথরে সেটা কিন্তু শেষ পর্যন্ত পরিণত হলো, যে পাথরটা তুমি এখন বা আমরা এখন দেখতে পাচ্ছি আর কি। এখন এখানে লেখক তার মেয়েকে বলছেন, ইন্দিরা গান্ধীকে, ঠিক আছে। তো সেই পাথরটা পেবেলটা এভাবে কিন্তু পরিণত হলো আস্তে আস্তে গোলাকার একটা চকচকে পাথরে। তো দেখো, সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট। তো সামহাউ মানে কোনোভাবে দ্য রিভার অর্থাৎ নদীটি লেফট ইট বিহাইন্ড এটাকে ফেলে রেখে গেল তার পিছনে, অ্যান্ড ইউ ফাউন্ড ইট এবং তুমি এটাকে দেখতে পেলে। তো নদীর কী হয়, নদীর তীরে ঢেউ ওঠা কি, তো ঢেউয়ে কোনো সময় কোনো পাথর ওপরে চলে যায়, নদীর তীরে চলে যায়। তো সেইভাবেই এই যে নদীর তলদেশে যে পাথরটা ছিল সেই পাথরটা কোনোভাবে নদীটা কী করেছিল, পাথরটাকে তার পিছনে ফেলে রেখে চলে গিয়েছিল, অর্থাৎ নদীর তীরে চলে গিয়েছিল আর কি পাথরটা, এবং তখন সেই পাথরটাকে তুমি দেখতে পেলে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, দেখো ইফ মানে যদি, দ্য রিভার মানে নদীটি হ্যাড ক্যারিড ইট অন এটাকে এই ক্যারিড মানে কি বয়ে নিয়ে যাওয়া, যদি এটাকে আরও বয়ে নিয়ে যেত এই যে পেবেলটাকে, ঠিক আছে, নুড়ি পাথরটাকে যদি আরও তাকে পিছনে না ফেলে রেখে যদি আরও বয়ে নিয়ে যেত আর কি, ঠিক আছে, আবার যদি চলতে থাকতো পাথরটা, তাহলে কি হতো, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার। তাহলে এটা কি আরও ছোট হতে থাকতো নুড়ি পাথরটা, স্মলার অ্যান্ড স্মলার মানে কি আরও ছোট হতে থাকতো। টিল অ্যাট লাস্ট ইট became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. ওকে, তো দেখো এখানে এই লাইনে কী বলা হচ্ছে, ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটি এই নুড়ি পাথরটাকে আরও বয়ে নিয়ে চলতো তাহলে কি হতো, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা আরও ছোট হতে থাকতো। টিল অ্যাট লাস্ট ইট বিকেম আ গ্রেন অফ স্যান্ড, যতক্ষণ না পর্যন্ত একটা ছোট্ট স্যান্ড মানে কি বালির দানায় পরিণত হতো, ততক্ষণ পর্যন্ত এটা গড়িয়ে চলতেই থাকতো আর কি, ঠিক আছে, খুব ছোট্ট বালির দানাতে পরিণত হয়ে যেত গড়িয়ে চলতে, অর্থাৎ প্রচুর বছর পর কিন্তু এটা হওয়ার সম্ভব আর কি, অফ স্যান্ড। ওকে, অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার, এবং তার ব্রাদার্স মানে কি ভাইদের সঙ্গে জয়েন করতো বা যোগদান করতো, ভাই বলতে নদীর তীরে যে আরও প্রচুর বালি থাকে আর কি, সেই বালির সঙ্গে এই বালির দানাটাও সে যোগদান করতো। অ্যাট দ্য সি সাইড মানে সমুদ্রের পাশে আর কি, ঠিক আছে, সি সাইড মানে সমুদ্রের পাশে বা সমুদ্রের তীরে, টু মেক আ বিউটিফুল বিচ, একটা সুন্দর বিচ বা সুন্দর তটভূমি তৈরি করতে। বালি দিয়েই সমুদ্রের তটভূমি তৈরি হয়, তো সেই তটভূমিতে এই নুড়ি পাথরটাও একটা বালিতে পরিণত হতো এবং সেই বালির সঙ্গে যোগ দিত এবং সেখানে তটভূমি তৈরি করতো। হোয়ার লিটল চিলড্রেন যেখানে ছোট্ট চিলড্রেন বা বাচ্চারা ক্যান প্লে খেলতে পারতো, বাচ্চারা বালিতে খেলে, অ্যান্ড মেক এবং তৈরি করতো কি ক্যাসেলস মানে দুর্গ, বালি দিয়ে কী করে বাচ্চারা ঘর তৈরি করে, ঠিক আছে, এখানে ক্যাসেলস বলা হচ্ছে, ক্যাসেলস মানে দুর্গ, ঠিক আছে, এগুলো তারা তৈরি করতো আউট অফ দ্য স্যান্ড মানে হচ্ছে এই বালিগুলো দিয়ে। ওকে, তো এরপর দেখো পরের লাইনে কি রয়েছে, ইফ আ লিটল পেবেল ক্যান টেল ইউ সো মাচ। দেখো ইফ মানে যদি, আর লিটল পেবেল একটি, লিটল মানে ছোট্ট, পেবেল মানে হচ্ছে এই নুড়ি পাথর, যদি একটি এই ছোট্ট নুড়ি পাথর ক্যান টেল ইউ তোমাকে বলতে পারে, সো মাচ মানে এত কিছু কথা তোমাকে বলতে পারে একটা ছোট্ট নুড়ি পাথর, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য ম্যানি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। তাহলে দেখো, যদি একটা এই ছোট্ট নুড়ি পাথর আমাদের এত কিছু কথা মানে এত কিছু জানতে পারি এই একটি ছোট্ট নুড়ি পাথর থেকে, কীভাবে, হাউ মাচ মানে কতটা আর কি, হাউ মাচ মানে কতটা, হাউ মাচ মোর উই কুড লার্ন, তাহলে আমরা কতটাই জানতে পারবো, ফ্রম অল দ্য রকস মানে সমস্ত পাথর থেকে, অ্যান্ড মাউন্টেন্স মানে সমস্ত পাহাড় পর্বত থেকে, অ্যান্ড ম্যানি আদার থিংস এবং আরও অন্যান্য জিনিস থেকে, দ্যাট উই সি অ্যারাউন্ড আস, অ্যারাউন্ড মানে হচ্ছে আমার চারিদিকে আর কি, আস মানে আমাদের, যেটা আমরা আমাদের চারিপাশে দেখতে পাই, অর্থাৎ আমরা আমাদের চারিপাশের কিন্তু প্রকৃতির অনেক কিছু দেখতে পাই, যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে মাউন্টেন্স মানে পাহাড় পর্বত,
পাথর, ঠিক আছে, আরও প্রচুর জিনিস রয়েছে প্রকৃতির। তাহলে একটা ছোট্ট নুড়ি পাথর যদি আমাদের এত কিছু কথা বলে দিতে পারে বা এত কিছু জিনিস আমরা তথ্য এখান থেকে পেতে পারি, তাহলে প্রকৃতির যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেখান থেকে আমরা কত কিছুই না জানতে পারি বা জানতে পারবো। তো এটাই আমাদের কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের ইউনিট 2টা শেষ হয়ে গেল। এরপর ইউনিট 2-এ আমাদের যে ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, কয়েকটা শব্দ দেওয়া আছে, শব্দগুলোর অর্থ আমি তোমাদের দেখো বলে দিচ্ছি। ফ্যাসিনেটিং মানে হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ খুব মজাদার। পেবেল মানে হচ্ছে স্মল পিস অফ স্টোন, ছোট্ট পাথরের টুকরো, এটাকে বলা হয় পেবেল। আর ক্যাসেলস মানে হচ্ছে, ক্যাসেলস মানে দুর্গ, সরি ফোর্টস, ফোর্টস মানে হচ্ছে দুর্গ, বাংলা যেটা বলা হয় দুর্গ, ঠিক আছে। তো দেখো এগুলো আমরা ইউনিট 2টাও এখানে পড়ে নিলাম। এরপর আমাদের অ্যাক্টিভিটি রয়েছে, লেটস ডু, চলো কাজ করি। প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ আমাদের এখানে বলা হয়েছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। তো এখানে এই যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা লিখতে হবে, এবং সেটা কেন ভুল আর কেন ঠিক তার সপক্ষে এখানে আমাদের হচ্ছে একটা স্টেটমেন্ট লিখতে হবে, ঠিক আছে। স্টেটমেন্ট বলতে কোনো একটা শব্দ হতে পারে, একটা বাক্য লেখা যেতে পারে, আমাদের প্যাসেজ থেকে নিয়ে লিখতে হবে। তো নাম্বার এতে যেটা দেওয়া আছে, ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। তো ফেয়ারি টেল মানে কি, পরীদের যে গল্প সেটা হচ্ছে ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনায় পরিপূর্ণ, ঠিক আছে। তো ফেয়ারি টেল হচ্ছে কল্পনার দ্বারাতেই লেখা হয়। তো এটা আমাদের সঠিক উত্তর হবে। তো আমরা এখানে কি লিখবো, এখানে আমরা লিখবো টি, ঠিক আছে। তো দেখো এখানে আমরা টি লিখবো, এটা সঠিক তথ্য, তো আমরা টি লিখবো। এরপর আমাদের বলা হচ্ছে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি লিখবো, দেখো সাপোর্টিং স্টেটমেন্টগুলো আমরা এখান থেকে তোমাদের লিখে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের কি হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্ট টু অ্যান্ড উড থাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। এই যে লাইনগুলো এগুলো তোমাদের বইতে রয়েছে, ঠিক আছে, বইয়ে রয়েছে, মানে যে প্যাসেজটা আমরা পড়লাম সেই প্যাসেজের মধ্যে রয়েছে। তো এখান থেকে তোমাদের লিখতে হবে। তো এখান থেকে এই সম্পূর্ণটা যদি তোমাদের যদি লিখতে পারো ভালো, না লিখতে পারলে কিন্তু সম্পূর্ণটা লেখার দরকার নেই। প্রথম অংশটুকু এরকমভাবে লিখবে, তোমার 3টে ডট দেওয়ার পরে শেষের অংশটুকু একটু লিখে দেবে, ঠিক আছে, মাঝখানটা না লিখলেও হবে, ঠিক আছে। তো আমরা এই প্রথম অংশটুকু একটু এখান থেকে কপি করে নিয়ে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। দেখো এখানটা আমি লিখছি, ওকে। তারপর এখানে আমি ডট ডট দিয়ে দিলাম, দিয়ে তারপর পরের অংশটুকু লিখবো, ঠিক আছে। এখান থেকে এই অংশটুকু লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, এটা আমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি এইভাবে এটাকে লিখলাম এই পর্যন্ত, ঠিক আছে। তো তারপর দেখো পরের যেটা আমাদের দেওয়া আছে, উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ টেস্ট। অর্থাৎ আমাদের আগের দিনের যে ঘটনা সেগুলো জানার জন্য কোনো উপায় বা কোনো পদ্ধতি আমাদের কাছে নেই। এটা ভুল তথ্য। অনেক কিছু আমাদের রয়েছে, যেমন পাহাড় পর্বত রয়েছে, ঠিক আছে, প্রকৃতির মরুভূমি রয়েছে, সমুদ্র রয়েছে, নদী রয়েছে, পাথর রয়েছে, এই সব কিছু থেকে কিন্তু আমরা পৃথিবী সম্পর্কে জানতে পারি। এটা আমাদের ভুল তথ্য হবে। তো আমরা এখানে কি লিখবো, এফ লিখবো, ঠিক আছে। এটা আমাদের এফ হবে। তো আমি এখানটায় এটা একটু সরিয়ে দিই, ঠিক আছে। এখানটা আমরাই লিখবো এফ, এটা হচ্ছে আমাদের। এবং এখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখবো দেখো। তো সাপোর্টিং স্টেটমেন্টে আমরা লিখবো, উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস। অর্থাৎ এইগুলো আমাদের রয়েছে, ঠিক আছে, পৃথিবীর সম্পর্কে, পৃথিবীর আগের দিনের কথা আমাদের জানার জন্য, ঠিক আছে। এটা আমাদের টেক্সটে যেটা আমরা পড়লাম ইউনিট 2, সেখানে তার মধ্যে রয়েছে, ঠিক আছে। সেখান থেকে আমরা এখান থেকে তুলে নিয়ে রেখেছি, তোমরা খুঁজে দেখবে, এর মধ্যে এটা কিন্তু প্যাসেজের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটাকে তোমরা চাইলে এখানে সম্পূর্ণ অংশটা এখান থেকে পুরোটা লিখে দেবে। আমার যেহেতু এখানে পুরোটা জায়গা নেই, তো আমি এখানে অল্প করে তোমাদের এখানে লিখে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। দেখো আমি এই অংশটা পেস্ট করলাম, তারপরে এখানে আমি ডট 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 3টে ডট দিলাম, তারপরে শেষের অংশটুকু আমি এখানটা লিখবো, ঠিক আছে, অ্যানিমেলস। এটা আমি এই পর্যন্ত লিখলাম, ওকে। তো এভাবে এটাকে আমি লিখে দিলাম। এরপর দেখো পরের যে অংশটা, পরের যে প্রশ্ন যেটা আমাদের রয়েছে, নাম্বার 3 এর প্রশ্ন। এখানে বলা হচ্ছে, দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট। অর্থাৎ প্রকৃতির যে অ্যালফাবেট বা প্রকৃতির যে বর্ণমালা, সেটা হিন্দি ইংলিশ এর যে বর্ণমালা তারই মতো। এটা কিন্তু আমাদের ভুল তথ্য। প্রকৃতির বর্ণমালা যেটা, সেটা হচ্ছে আলাদা হবে, ঠিক আছে, প্রকৃতির বর্ণমালাটা। তো আমরা এখানে এটা এফ লিখবো। এবং সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি লিখবো, সাপোর্টিং স্টেটমেন্টে দেখো আমরা এখানে এই অংশটা লিখবো। এখানে দেখো, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি, উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, ঠিক আছে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন আওয়ার বুকস অফ স্টোন অ্যান্ড রক।
ওকে, এই অংশটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো পুরোটা লেখার দরকার নেই, তোমরা প্রথম অংশটুকু লিখবে এবং শেষের অংশটুকু লিখে দেবে ডট ডট দিয়ে, ঠিক আছে। আমি এখানে আমার এটা সব পুরোটা হয়তো ধরবে না, আমি এখানে এই অংশটুকু এখানটা লিখলাম, ঠিক আছে। লেখার পর তিনটে ডট দেব, তারপর পরের একটু অংশ আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। ওকে, এটা আমি এখানে লিখলাম। তো এটা আমি এখানটায় বসিয়ে দিলাম, এই অংশটুকু এখানে লিখলাম এর সাপোর্টিং স্টেটমেন্টটা। এরপর দেখো পরে যেটা রয়েছে নাম্বার ডিতে, উই ক্যান লার্ন আ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন, অর্থাৎ নদী এবং যে পাহাড় পর্বত, এখান থেকে আমরা পৃথিবী সম্পর্কে অনেক অনেক কিছু শিখতে পারি বা অনেক কিছু জানতে পারি। তো এটা সঠিক তথ্য, আমরা এখানে এটাকে টি লিখবো, ঠিক আছে। তো আমরা এখানটায় এটা টি দেবো, আমাদের এটা সঠিক তথ্য তো আমাদের টি হবে এখানটায়। তো এখানে তোমরা লিখবে টি, তো এখানটা আমি এটাকে টি লিখলাম, ঠিক আছে। এবং এটার সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইফ আর লিটল পেপল ক্যান টেল ইউ সো মাচ, অর্থাৎ একটা ছোট্ট নুড়ি পাথর যদি তোমাকে অনেক কিছু এত কিছু বলে দিতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড ম্যানি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, অর্থাৎ আমাদের চারপাশে যে আরও অনেক কিছু প্রকৃতির জিনিস রয়েছে সেগুলো থেকে আমরা কত কিছু না তথ্য তাহলে পাবো, ঠিক আছে। এই অংশটা লিখতে হবে। তো সম্পূর্ণটা আমি এখানে লিখছি না, ঠিক আছে। এখানে এটা আমি ইফটা ক্যাপিটাল লেটার দেবে, ঠিক আছে। তো এখানে আমি প্রথম যে অংশটুকু সেই অংশটুকু এখানে তুলে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে এটাকে লিখছি, তারপর তিনটে ডট দিয়ে শেষের অংশটুকু আমি লিখবো, ঠিক আছে। এই অংশটুকু লিখে দিলাম এখানটায়। তো এইভাবে আমি এটার যে লিখলাম, এটার যে সাপোর্টিং স্টেটমেন্ট সেটা আমি এখানটা দিলাম। তো এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ আমাদের কি রয়েছে, এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে তোমরা এটা ভালোভাবে দেখে নাও, কোনটা আমাদের প্রথমটা টি হয়েছে, তারপর এফ হয়েছে, তারপর এই দুটো আমাদের টি হয়েছে, ঠিক আছে। এটা আমাদের এটা এফ হবে, ঠিক আছে। এটা এফ হবে, তোমরা এফ লিখবে, এফ হবে। তারপরে দেখো নাম্বার 6 যেটা রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে। নাম্বার এতে দেওয়া আছে নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ, অর্থাৎ আগেকার দিনে কোনো বই লেখা হয়নি, তার কারণ কী ছিল? কারণ সেই সময় তো কোনো মানুষই ছিল না। তাহলে আমরা কী লিখবো, যে দেন, অর্থাৎ তখন, THEN, দেন তখন কী ছিল, মানুষের অস্তিত্ব ছিল না। তো মেন ডিড নট এক্সিট, ওকে, EXIT, মেন ডিড নট এক্সিট, অর্থাৎ তখন হচ্ছে যখন আমরা কোনো নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস, অর্থাৎ পুরোনো দিনে কোনো বই লেখা হয়নি, বিকজ দেন মেন ডিড নট এক্সিট, কারণ সেই সময় মানুষের অস্তিত্ব ছিল না তাই জন্য। তো এরপর নাম্বার বিতে কী দেওয়া আছে, টু বি এবেল টু রিড অ্যানি ল্যাঙ্গুয়েজ ওয়ান, অর্থাৎ কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একজনকে কি জানতে হবে, সেই ল্যাঙ্গুয়েজে অ্যালফাবেটগুলোকে জানতে হবে। আমরা কী লিখবো, ওয়ান মাস্ট, MUST, ওয়ান মাস্ট লার্ন, LEARN, ওয়ান মাস্ট লার্ন, একজনকে অবশ্যই শিখতে হবে ইটস অ্যালফাবেট, ঠিক আছে, অ্যালফাবেট, PHA অ্যালফাবেট, BET অ্যালফাবেটস, ওকে, অ্যালফাবেট বা বর্ণমালাগুলিকে জানতে হবে, ঠিক আছে। তো এখানে লিখলাম ওয়ান মাস্ট লার্ন ইটস অ্যালফাবেটস। এরপরে দেখো নাম্বার সিতে, আ স্মল পেবেলস ওয়াজ ডেফিনেটলি আ পার্ট, একটা ছোট্ট পেবেল মানে হচ্ছে নুড়ি পাথর, ডেফিনেটলি এ পার্ট, কিসের পার্ট বা কিসের অংশ, একটা বড় পাথরের অংশ বা বড় পাথরের টুকরো এটা। তো আ স্মল পেবেল ওয়াজ ডেফিনেটলি আ পার্ট অফ, লিখবো কি, আ পার্ট অফ আ বিগ রক, আরও সিকে, একটা ছোট্ট একটা বড় পাথরের টুকরো, ঠিক আছে। একটা ছোট্ট একটা যে পেবেল সেটা হচ্ছে একটি বড় পাথরের টুকরো, তো এটা আমরা লিখবো এখানে আ পার্ট অফ আ বিগ রক, ঠিক আছে। এরপর নাম্বার ডিতে, অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড লিটল চিলড্রেন, অর্থাৎ অন দ্য বিচেস মানে হচ্ছে, বিচ মানে কি, তটভূমি, সমুদ্রের যে তটভূমি হয়, এই তটভূমিতে, অ্যাট দ্য সি সাইড মানে সমুদ্রের পাশে, লিটল চিলড্রেন ছোট্ট শিশুরা কী করতে পারে, ছোট্ট শিশুরা সেখানে খেলাধুলো করতে পারে, খেলতে পারে। তো আমরা লিখবো কি, দ্য লিটল চিলড্রেন ক্যান প্লে, PLAY, ক্যান প্লে, খেলাধুলো করতে পারে, আর কী করতে পারে, ক্যান প্লে অ্যান্ড মেক মেক ক্যাসেল, ওকে, CASTLE, মেক ক্যাসেল, ঠিক আছে। মেক ক্যাসেল উইথ স্যান্ড, WI, উইথ স্যান্ড, ওকে, মানে সেই বালিগুলো দিয়ে, তটভূমিতে যে বালি থাকে সেই বালি দিয়ে তারা কী করতে পারে, ক্যাসেল বা দুর্গ বানাতে পারে, আর কী করতে পারে, সেখানে খেলতে পারে। তো লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক
ক্যাসেল উইথ স্যান্ড। ঠিক আছে, এটা আমরা এইভাবে পূরণ করে দিলাম এই শূন্যস্থানগুলোকে। দেখো পরের অংশতে আমরা দেখবো অ্যাক্টিভিটি 7-এ কী দেওয়া আছে। দেখো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে টেক্সট থেকে বা যে আমরা লেসন 2টি ইউনিট 2টা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে এগুলোকে পূরণ করতে হবে। প্রথমটা দেওয়া আছে স্টেটমেন্ট এবং পরেরটা দেওয়া আছে রিজন, মানে কারণটা লিখতে হবে। এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, বিবৃতি দেওয়া আছে, কারণটা কি সেটা লিখতে হবে। তো প্রথমে ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, মানে ফেয়ারি টেলের কী হয়, ফেয়ারির যে পরীর যে গল্প সেগুলো সত্য হয় না। তার কারণ কি, এটা কোনো মানে ফ্যাক্টের উপর তত্ত্ব করে বেস করে লেখা হয় না। তো আমরা এখানে কী লিখবো, দেখো প্রশ্নের উত্তরটা আমরা এখানে আমাদের জন্য করে রেখেছি। বিকজ ফেয়ারি টেলস আর বেসড অন ইমাজিনেশন। তো ফেয়ারি টেল যেগুলো সেগুলো হচ্ছে ইমাজিনেশন, মানে হচ্ছে কল্পনার উপর বেস করে লেখা হয়। তাহলে আমরা এটাকে এখানে লিখবো, এই অংশটা এখানে লিখবো। ঠিক আছে, বিকজ ফেয়ারি টেলস বেসড অন আর বেসড অন ইমাজিনেশন। তো ফেয়ারি টেলগুলো এই কল্পনার উপর ভিত্তি করে লেখা হয়, তার জন্য এগুলো সত্য হয় না। আ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম আ পেবেল। একটা যে পাথরের টুকরো সেটা একটা পেবেল বা নুড়ি পাথরের থেকে আলাদা হয়। কারণ কি, পেবেল কি হয়, পেবেলটা হচ্ছে মসৃণ চকচকে এবং গোলাকার হয়, আর পাথরের টুকরোটা কি হয়, এবড়ো খেবড়ো এবং এর কোণ থাকে। ঠিক আছে, ধার থাকে। তো এটাই হচ্ছে পার্থক্য এই দুটোর মধ্যে। তো সেটাকে আমাদের ইংলিশে লিখতে হবে। দেখো বিকজ আ রক ইজ ফুল অফ কর্নার্স or rough edge, whereas a pebble is round and smooth and shiny। ঠিক আছে, এই অংশটা আমরা লিখবো। অর্থাৎ একটা পেবেল হচ্ছে মসৃণ এবং চকচকে হয়, আর পাথর টুকরো কী হয়, সেটা হচ্ছে একটা এবড়ো খেবড়ো হয়। ঠিক আছে, তো এটা আমরা উত্তর লিখলাম এখানে। ঠিক আছে, তো নেক্সট পরের প্রশ্নটা দেখো এখানে কি রয়েছে, দেখো আমি একটু ওকে। এরপর দেখো নাম্বার 3-এ যেটা দেওয়া আছে, আ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস আ লিটল ভ্যালি। তো আ বিট অফ রক মানে হচ্ছে একটা পাথরের টুকরো ফ্রম সাম মাউন্টেন সাইড, একটা পাহাড়ের ধার থেকে রিচেস মানে পৌঁছায় আ লিটল ভ্যালি, একটা ছোট্ট উপত্যকায় গিয়ে পৌঁছায়। কেন পৌঁছায় না, সেই যে স্ট্রিম ঝর্ণা হয় বা বৃষ্টির জল সেটাকে ধুয়ে নিয়ে যায়। ঠিক আছে, বৃষ্টির জল ধুয়ে বা বৃষ্টির জলের স্রোতে চলে যায় আর কি, লিটল ভ্যালিতে, ছোট্ট ভ্যালিতে চলে যায়। তো দেখো বিকজ দ্য রেন ওয়াশেস দ্য বিট অফ রক ডাউন দ্য রিভার হুইচ ক্যারিজ ইট টু দ্য লিটল ভ্যালি। ঠিক আছে, এই অংশটা আমাদের লিখতে হবে এখানে। এটা হচ্ছে কারণ। তো আমরা এটা এখানে লিখলাম। পরের যে প্রশ্নটা আমাদের রয়েছে 4 নম্বর দেখে, সেটা দেখো এখানে কি রয়েছে। 4 নম্বরে বলা হচ্ছে অল পেবেলস ডু নট বিকাম স্যান্ড, মানে সমস্ত যে পেবেল নুড়ি পাথর সেগুলো স্যান্ড মানে বালিতে পরিণত হতে পারে না। কেন না, এই পেবেলটা কী করে, নদী সেটাকে তার পিছনে ফেলে রেখে চলে যায়। ঠিক আছে, যার ফলে সেটা একটা নুড়ি পাথরে পরিণত হয়। আর নদী যদি সেটাকে যদি আবার বইয়ে নিয়ে যেতে থাকতো তাহলে কী হতো, সেটা একসময় গড়াতে আরও ছোট্ট বালিতে পরিণত হতো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, বিকজ দ্য রিভার লিভস সাম পেবেলস বিহাইন্ড ইট, অর্থাৎ নদী কিছু পেবেলসকে তার পিছনে ফেলে রেখে চলে যায় এবং সেগুলো আর বালিতে পরিণত হতে পারে না। ঠিক আছে, ছোট্ট নুড়ি পাথরেই থেকে যায়। তো আমরা এটাকে এখানে লিখলাম। ঠিক আছে, তো এরপরের অংশটা দেখো, এরপরের যে প্রশ্ন সেটা আমরা দেখব অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কী দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে বলা হচ্ছে। তো 1 নম্বর দাগে কী দেওয়া আছে, হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি স্টোরি, অর্থাৎ আমাদের চারপাশের জিনিসপত্রগুলো কি যেগুলো আমাদের পৃথিবীর আর্লি স্টোরি মানে পৃথিবীর আগের দিনের যে গল্প সেই গল্প সম্পর্কে আমাদের বলতে পারে বা বলে। সেগুলো কি, সেগুলো হচ্ছে আমাদের পাহাড় পর্বত, ঠিক আছে, পাথর, নদী, ওকে, পাহাড়, ডিজার্ট মানে হচ্ছে মরুভূমি, এইগুলো। তো এইগুলো আমাদের আনসার লিখতে হবে। তো দেখো উত্তরটা আমরা লিখেছি, রকস, মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স, ডিজার্টস অ্যান্ড ফসিলস মানে কি, জীবাশ্ম, ওকে, জীবাশ্ম অফ ওল্ড অ্যানিম্যালস টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি স্টোরি। তো এটা আমাদের উত্তর লিখতে হবে। ঠিক আছে, এই অংশটা তোমরা উত্তর লিখবে। তো এখানে দেখো আমরা প্রশ্নের উত্তরটা আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে লিখলাম এটাকে। এই প্রথম প্রশ্নের নাম্বার এ এর প্রশ্নের উত্তরটা। তো এরপরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে নাম্বার বিতে, হোয়াই ডাজ আ পেবেল হ্যাভ আ স্মুথ সারফেস। একটা পেবেলের যে ওপরের ভাগ বা সারফেস মানে ওপরের তলটা এত স্মুথ বা মসৃণ হয় কেন। ঠিক আছে,
কারণ সেটা নদী সেটাকে গড়িয়ে গড়িয়ে তলায় নিয়ে যায়, যার জন্য সেটা কি হয় একদম স্মুথ বা চকচকে হয়ে যায়। তো দেখো দ্য পেবেল বিকামস স্মুথ, পেবেল স্মুথ হয়ে যায় বা মসৃণ হয়ে যায় বিকজ কারণ হচ্ছে ইট রোলস অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এটা নদীর তলদেশে গড়িয়ে গড়িয়ে চলতে থাকে। অ্যান্ড ইটস এজ মানে এর ধারগুলো আর ওর নেমে ধারগুলো ক্ষয়ে যায়। অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এর যে উপরিভাগ, উপরে যে খসখসে যে উপরিভাগটা সেটা কী হয় বিকামস স্মুথ অ্যান্ড শাইনি। স্মুথ মানে চকচকে, স্মুথ মানে মসৃণ হয়ে যায় এবং চকচকে, শাইনি মানে চকচকে হয়ে যায়। ঠিক আছে, এটা আমাদের উত্তর লিখতে হবে। তো আমরা তো উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। ঠিক আছে, আমাদের যেহেতু এখানে জায়গা কম, এখানে আমি এটাকে তোমাদের পেস্ট করতে পারছি না, তো এখানে আমি তোমাদের উত্তরটা এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার বি এর উত্তর আনসার। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নাও। এরপর পরেরটা দেখো নাম্বার সি এ কী দেওয়া আছে, হাউ ডাজ আ পেবেল বিকাম গ্রেন অফ স্যান্ড, মানে একটা পেবেল বা একটা নুড়ি পাথর সেটা একটা বালির দানায় কীভাবে পরিণত হয় সেটা আমাদের লিখতে হবে। তো সেটা কীভাবে পরিণত হয়, তো নদী যখন একটা পেবেল বা নুড়ি পাথরকে মানে তার ফেলে না রেখে তাকে গড়াতে গড়াতে নিয়ে যায় আরও, তখন সেটা শেষ পর্যন্ত একটা বালির দানায় পরিণত হয়। তো আমরা এটাই লিখবো উত্তরে কি, ইফ আর রিভার কন্টিনিউয়াসলি ক্যারিজ দ্য পেবেল, মানে পেবেলটাকে যদি সে কন্টিনিউয়াসলি বহন করতে থাকে, দেন ইট বিকামস, তাহলে এটা পরিণত হয় স্মলার অ্যান্ড স্মলার, আর ছোটো থেকে ছোটোতে পরিণত হয়, টিল অ্যাট লাস্ট ইট বিকামস আ গ্রেন অফ স্যান্ড, যতক্ষণ না পর্যন্ত এটা একটি নুড়ি একটা বালির দানায় পরিণত হয়, ততক্ষণ এটা গড়িয়ে চলতে থাকে, ততক্ষণ এটা সে গড়িয়ে চলতে থাকে। ঠিক আছে, তো এটা আমাদের লিখতে হবে উত্তর। তা উত্তরটা আমি এখানে তোমাদের পেস্ট করছি না, যেহেতু অনেকটা বড় আছে, এখানে আর জায়গাটা আসবে না। ঠিক আছে, তো এর উত্তরটা আমি লিখে দিলাম। এখানে পেবেল স্পেলিংটা ভুল আছে, এখানে ডাবল বি লিখবে। ঠিক আছে, PABBL পেবেল হবে। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্ন যেটা আমাদের রয়েছে নাম্বার ডি এরটা, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার, অর্থাৎ গ্রেট বুক অফ নেচার প্রকৃতির মহান বই, এটা বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন। তো প্রকৃতির মহান বই বলতে প্রকৃতির যে সমস্ত উপাদানগুলো রয়েছে, যেমন পাহাড় পর্বত নদী, ওকে, তারপর হচ্ছে মরুভূমি, এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা যে পৃথিবী সম্পর্কে তথ্য পাই সেটাকেই লেখক এখানে দ্য গ্রেট বুক অফ নেচার অর্থাৎ প্রকৃতির মহান বই এটা বলেছেন। তো দেখো উত্তরটা তোমরা এভাবে লিখবে, দ্য অথর মিনস বাই দ্য গ্রেট বুক অফ নেচার, অর্থাৎ দ্য গ্রেট বুক অফ নেচার বলতে লেখক এটা বলতে চেয়েছেন কি, দ্য ডিফারেন্ট এলিমেন্টস অফ নেচার, অর্থাৎ পৃথিবীর যে বিভিন্ন রকমের এলিমেন্টস মানে বিভিন্ন রকম উপাদান রয়েছে সেই উপাদানগুলিকে বোঝাতে চেয়েছেন। লাইক যেমন হচ্ছে মাউন্টেন্স, রকস, ডিজার্টস, স্টার্স, সিজ, স্টার্স, ফ্রম ফ্রম হোয়ার মানে যেখান থেকে উই ক্যান লার্ন আমরা শিখতে পারি, আর লট অফ দ্য আর্থ মানে পৃথিবী, লট অ্যাবাউট দ্য আর্থ মানে পৃথিবী সম্পর্কে আমরা এখান থেকে অনেক কিছু জিনিস শিখতে পারি বা জানতে পারি, সেইগুলোই হচ্ছে এই দ্য গ্রেট বুক অফ নেচার প্রকৃতির মহান বই। ঠিক আছে, তো এটা তোমরা এই উত্তরটা এখান থেকে লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নগুলো আমরা দেখবো। এরপর দেখো অ্যাক্টিভিটি 9-এ যেটা দেওয়া আছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস 1 ইজ ডান ফর ইউ। তো এগুলোকে অ্যারেঞ্জ করতে বলা হচ্ছে, কোন ঘটনাটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। যেমন এখানে একটা করে দেওয়া আছে নাম্বার ডি, এটা 1 নম্বর হবে। যেমন এখানে কি বলা হচ্ছে, আ বিট অফ রক ইজ পুশড বাই আ মাউন্টেন স্ট্রিম ইনটু আ লিটল রিভার, অর্থাৎ এখানে একটা ছোট্ট পাথরের টুকরোকে মাউন্টেন স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা পাহাড়ের যে ঝর্ণা, সেই ঝর্ণা ঠেলতে ঠেলতে একটা ছোট্ট নদীতে গিয়ে ফেলে বা ছোট নদীতে গিয়ে পৌঁছে দেয়। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর। তো নদীতে পৌঁছানোর পর সেই পাথরটা তারপর কি হয়, তো নদীতে পৌঁছানোর পর দেখো কী হবে, প্রথমটা কী রয়েছে, দ্য রক ইজ টেকেন টু আ বিগ রিভার বাই দ্য লিটল রিভার। তো ছোট্ট রিভারে পৌঁছানোর পর সেটা একটি বড় নদীতে গিয়ে পড়ে। ঠিক আছে, তো এটা আমাদের 2 নম্বর হবে। তো আমরা এখানে এটা 2 নম্বর দেবো। এরপর 3, তো দেখো নাম্বার এটা আমাদের 2 নম্বর হয়ে গেল। এরপর নাম্বার বিতে কী দেওয়া আছে, অ্যাট লাস্ট ইট ইজ টার্নড ইনটু গ্রেনস অফ স্যান্ড, শেষ পর্যন্ত এটা বালির দানায় পরিণত হলো। এরপর ইট বিকামস আ পেবেল, এটা একটি হচ্ছে পেবেলে পরিণত হলো। ঠিক আছে, বা নুড়ি পাথরে পরিণত হলো। নাম্বার ডিটা এটা তো আমাদের 1 নম্বর হয়ে গেছে। নাম্বার ইতে দেওয়া আছে, দ্য পেবেল বিকাম স্মলার বিকজ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন বাই দ্য রিভার। এবং নাম্বার এফে কী দেওয়া আছে, দ্য এজ অফ দ্য রক আর ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ। তো এখানে বলা হচ্ছে কি, দ্য এজ অফ দ্য রক মানে এই যে পাথরটার যে উপরিভাগ সেটা ওর্ন মানে ক্ষয়ে যেতে লাগলো, অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ, এবং এর উপরের যে এবড়ো খেবড়ো যে
অংশটা সেটা স্মুথ মানে মসৃণ হয়ে গেল, ঠিক আছে। তো এটা দেখো আমাদের এটা 3 নম্বর হবে, ঠিক আছে, এটা দেবো আমরা 3 নম্বর। তো প্রথমে এটা একটা ছোট নদীতে পড়েছিল, ছোট নদীটা একটা বড় নদীতে ফেলেছিল, তারপর বড় নদীটা গড়িয়ে গড়িয়ে যাওয়ার ফলে সেটা কী হয়েছে, তার উপরের যে অংশটা সেটা মসৃণ হয়ে গেল। মসৃণ হয়ে যাওয়ার পর সেটা কী হয়েছিল, ইট বিকামস আ পেবেল, এটা একটা পেবেলে পরিণত হলো, এটা নুড়ি পাথরে পরিণত হয়ে গেল, এটা আমরা দেবো 4 নম্বর। তো নুড়ি পাথরে পরিণত হওয়ার পর কী হবে, দেখো নুড়ি পাথরে পরিণত হওয়ার পর এই পেবেলটা বিকাম স্মলার, আরও ছোটো হতে থাকবে এবং ইট ক্যারিড অন অ্যান্ড অন, এবং আরও এটা বয়ে চলতে থাকবে বাই দ্য রিভার, নদীর দ্বারা। তো এটা 5 নম্বর হবে, ঠিক আছে। আরও বয়ে চলার ফলে কী হবে, সেটা তখন একটা বালির দানায় পরিণত হবে। তো অ্যাট লাস্ট ইট ইজ টার্ন ইনটু গ্রেনস অফ স্যান্ড, শেষে এবং এটা একটা বালির দানায় পরিণত হবে। তো এটা আমরা দেবো 6 নম্বর, ঠিক আছে। তো দেখো প্রথমে এটা হচ্ছে আমাদের 1 নম্বর। প্রথমে একটা নুড়ি পাথর ছোটো নদীতে গিয়ে পড়েছিল, ঠিক আছে, মাউন্টেন স্ট্রিম সেটাকে নদীতে গিয়ে ফেলেছিল, তারপর সেটা গিয়েছিল কোথায়, বড় নদীতে। তো বড় নদীতে যাওয়ার ফলে সেটা তার তলায় চলার ফলে উপরের যে এবড়ো খেবড়ো অংশ সেটা ক্ষয়ে গিয়েছিল এবং সেটা মানে মসৃণ হয়ে গিয়েছিল, তারপর সে একটা পেবেলে পরিণত হয়েছিল, 4 নম্বর হবে। পেবেলে পরিণত হওয়ার পর আরও সে যখন চলতে লাগলো, চলতে চলতে তার সেটাকে আরও ছোটো হতে লাগলো, আরও ছোটো হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত কী হয়ে গেল, একটা বালির দানায় পরিণত হলো। তো অপশান বি এটা আমাদের 6 নম্বরে চলে আসছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমরা দেখবো নাম অ্যাক্টিভিটি 10-এ। এখানে দেওয়া হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে এই যে এ কলাম দেওয়া আছে আর বি কলাম দেওয়া আছে, এটাকে ম্যাচ করতে বলা হচ্ছে নাম্বারিংগুলো, যেমন একটা এখানে করে দেওয়া আছে, দেখো নাম্বার 1 নাম্বার দেওয়া আছে ফ্যাসিনেটিং এর অর্থ কি, ফ্যাসিনেটিং এর অর্থ হচ্ছে ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং, অর্থাৎ খুব মজাদার, ঠিক আছে, বা ইন্টারেস্টিং ব্যাপার, সেটাকে বলা হয় ফ্যাসিনেটিং। তো এটা 1 নম্বরে হয়ে গেল। এরপর 2 নম্বরে দেওয়া হচ্ছে মিয়ারলি মানে কি, কেবলমাত্র বা শুধুমাত্র। তো দেখো নাম্বার ডিতে দেওয়া আছে অনলি অর জাস্ট, কেবলমাত্র বা শুধুমাত্র। তো এটা হবে আমাদের 2 নম্বর। 3 নম্বরে কী দেওয়া আছে, ফরচুনেটলি মানে হচ্ছে সৌভাগ্যবশত। তো লাকিলি মানে হচ্ছে সৌভাগ্যবশত। তো আমরা এখানে দেবো 3 নম্বর। এরপর দেখো পরের প্রশ্নটা আমাদের কী দেওয়া আছে, নেক্সট হচ্ছে আমরা ফরচুনেটলি করলাম 4 নম্বরে অ্যালফাবেট মানে কি অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। তো অ্যালফাবেট দেখো এখানে নাম্বার এতে দেওয়া আছে দ্য সেট অফ লেটার্স ইন আ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোনো ভাষার যে লেটারের যে সেট বা লেটারের যে মালা আর কি, বর্ণমালা, সেটাকে বলা হয়, ঠিক আছে, অ্যালফাবেট। তো এটা আমাদের অ্যালফাবেটে এটা 4 নম্বর হবে। তো আমরা এখানে লিখবো এটা 4 নম্বর দেবো এখানে, ঠিক আছে। তো পরের প্রশ্ন হচ্ছে আমাদের 5 নম্বর দেওয়া হচ্ছে সারফেস মানে কি, কোনো কিছুর উপরিতল, উপরের যে অংশ, সেটাকে বলা হয় সারফেস। দেখো টপ ভিজিবল সাইড, তো ওপরের যে দৃশ্যমান অংশ সেটাকে বলা হয় সারফেস। তো এটা আমাদের কী হবে, 5 নম্বর হবে। তো আমরা এখানে দিলাম এটা 5 নম্বর, ঠিক আছে। এরপর সারফেস হয়ে গেল ওন মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া। তো ক্ষয়প্রাপ্ত হওয়া দেখো বিকেম ড্যামেজড বাই ইউজ, ব্যবহার করার ফলে কোনো কিছু ড্যামেজ হয়ে যাওয়া, সেটাকে বলা হয় ওন বা ক্ষয়প্রাপ্ত হওয়া। তো আমাদের এটা কি হচ্ছে 6, ঠিক আছে, এই যে 6 নম্বর দিলাম এটা। তো এইভাবে আমাদের এগুলোকে আমরা সাজালাম। পরের প্রশ্ন দেখবো অ্যাক্টিভিটি 11। এখানে দেওয়া হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তো এখানে এই যে বক্সে শব্দগুলো দেওয়া আছে, ঠিক আছে, তো এইগুলো বলা হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ সরিয়ে দিয়ে এখান থেকে বক্স থেকে শব্দ নিয়ে এখানে বসাতে হবে উইথ সুটেবল অপোজিট ওয়ার্ডস, যেগুলোর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ লিখতে হবে। যেমন এখানে আর্লি দেওয়া আছে, আর্লির বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড এখান থেকে খুঁজে নিয়ে এখানে এই আর্লির জায়গায় আর্লিটাকে না বসিয়ে আর্লিটাকে মুছে দিয়ে এখানে লিখতে হবে, এই বিপরীত শব্দটাকে লিখতে হবে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস, এখানে কিন্তু এক্সট্রা শব্দ দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের 5টা শব্দ দেওয়া আছে, কিন্তু এখানে 5টার বেশি শব্দ দেওয়া আছে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা শব্দ দেওয়া আছে, ঠিক আছে, এখানে বেশি শব্দ দেওয়া আছে। দেখো প্রথমে কি দেওয়া আছে, দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ। তো আর্লি মানে কি আগে বা তাড়াতাড়ি। তো আর্লির অপোজিট ওয়ার্ড কী হবে, লেট হবে, ঠিক আছে। লেট মানে হচ্ছে দেরি করা, আর আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি। তো এখানে আমরা লিখবো আর্লিটাকে উঠিয়ে দিয়ে এখানে লিখবে তোমরা লেট, LATE, এটা লিখবে, ঠিক আছে। এরপর দেখো পরটা দেওয়া আছে কি হ্যাপি। তো হ্যাপি মানে সুখী। এর যে অপোজিট ওয়ার্ড কী হবে, এখানে দেখো স্যাড দেওয়া আছে। তো এখানে কি লিখবে তোমরা, হ্যাপিটাকে উঠিয়ে দিয়ে লিখবে স্যাড, তো এখানে হয়ে যাবে স্যাড। এরপর দেখো এটা রয়েছে স্মুথ মানে হচ্ছে মসৃণ। তো মসৃণ তার অপোজিট ওয়ার্ড কী হবে, রাফ মানে হচ্ছে এবড়ো খেবড়ো। তো এখানে লিখবে তোমরা রাফ, ROUGH, এটাকে লিখবে রাফ, ঠিক আছে।
তো স্মুথ এর অপোজিট ওয়ার্ড হবে রাফ। তোমরা এগুলো মুছে দিয়ে এটা লিখবে, ঠিক আছে। এরপরটা দেখো, আর ফাউন্ড মানে কি কোনো কিছু খুঁজে পাওয়া। তো এখানে দেওয়া হচ্ছে দেখো লস্ট মানে হচ্ছে হারিয়ে যাওয়া। তো ফাউন্ডের জায়গায় তোমরা লিখবে হচ্ছে লস্ট, LOST, লস্ট লিখবে। তারপরে দেখো দেওয়া হচ্ছে সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করা। এখানে দেওয়া হচ্ছে তোকে অ্যাড মানে হচ্ছে যোগ করা, যুক্ত করা, সাবস্ট্রাক্ট, ঠিক আছে, যুক্ত করা। তাহলে এখানে লিখবে তোমরা অ্যাড, ঠিক আছে, সাবস্ট্রাক্টের জায়গায়। তাহলে এগুলো হয়ে গেল আমাদের। এরপর দেখো পরের অংশে কি রয়েছে, লেটস টক, চলো কথা বলি, ফর্ম গ্রুপস অফ 3 অ্যান্ড ডিসকাস অ্যামং ইয়োরসেলফস দ্য ফলোয়িং টপিকস। এখানে দুটো টপিক দেওয়া আছে, বলা হচ্ছে তুমি তোমাদের 3টে গ্রুপে বিভক্ত হতে 3টি দল তৈরি করতে হবে এবং এগুলোকে তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। এগুলো তোমাদের পরীক্ষাতে আসে না, তবে তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি একবার এখানে কি করতে হবে। দেখো, দ্য থিংস ইউ লার্ন অ্যাবাউট নেচার বাই অবজার্ভিং দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস অ্যারাউন্ড আস। বলছে যে এখানে তোমার প্রকৃতিতে, ঠিক আছে, যে সমস্ত জিনিস তুমি মানে দেখে বা শেখো, ঠিক আছে, বিভিন্ন প্ল্যান্টস বা অ্যানিম্যাল এইগুলো, বা তোমাদের চারপাশে যে সমস্ত গাছপালা বা জীবজন্তু আছে, ঠিক আছে, এইগুলোকে দেখে বা অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে, ঠিক আছে, তুমি কি শেখো আর কি, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে তোমাকে একটা আলোচনা করতে হবে নিজেদের মধ্যে। তো সেগুলো তোমরা করতে পারো। তারপর দ্য ইম্পর্টেন্স অফ স্কুল ট্যুরস অর এক্সকারশন দ্যাট ইউ লার্ন ফ্রম দ্য বুক অফ নেচার। ঠিক আছে, তো প্রকৃতির বই থেকে তুমি যে সমস্ত স্কুল ট্যুর, মানে স্কুল থেকে কোনো ভ্রমণ করা হয় না, কোনো শিক্ষামূলক ভ্রমণ যেটাকে বলা হয়, সেই ভ্রমণে গিয়ে তুমি কি প্রকৃতি থেকে কি শিক্ষা লাভ করেছিল, ঠিক আছে, প্রকৃতির বই থেকে আর কি, প্রকৃতি থেকে তুমি কি শিখেছো, সেগুলোর যে প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে তোমাকে এগুলো আলোচনা করতে হবে নিজেদের মধ্যে। তো এগুলো তোমাদের নিজেদের মধ্যে তোমরা আলোচনা করতে পারো। যে পরের যে অংশ যেটা রয়েছে সেগুলো আমরা দেখব। লেটস লার্ন দেওয়া আছে, নোট দ্য ফলোয়িং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট। এখানে দেখো এই যে অংশগুলো দেওয়া আছে, আর্থস আর্লি স্টোরি, পেবেলস বুক, নেচার্স বুক, ঠিক আছে, এই অংশগুলো দেখো, যেগুলো এই যে মাথায় একটা করে কমা দেওয়া আছে, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, মনে রাখবে এগুলোকে বলা হয় অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, এগুলোর নাম অ্যাপোস্ট্রফি। তো এরপর দেখো, এবং এইগুলো কী কী কাজে ব্যবহার করা হয়, মানে কোথায় কোথায় ব্যবহার করা হয় অ্যাপোস্ট্রফিগুলো, সেগুলো এখানে দেওয়া আছে, তোমাদের এগুলোকে একটু জানতে হবে। দেখো এখানে প্রথম যেটা বলা হচ্ছে অমিশন, মানে হচ্ছে কোনো লুপ্ত। তো দ্য অমিশন অফ আ লেটার অর লেটার্স ইন আ ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড বা শব্দের মধ্যে কিছু লেটার অমিশন মানে লুপ্ত হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। যেমন এভার, EVER, এভারটাকে আমরা এই দিয়ে লিখে তার মাথায় একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ER লেখা হয়, যেমন ভিটাকে ভি এখানে লুপ্ত হয়ে যায়, তো এভারটাকে ER এরকম করে লেখা হয়, ঠিক আছে। আবার ওভারটাকে দেখো OER এরকম লেখা হয়। অনারেবলটাকে দেখো HON, তার এখানে কমা মাথায় একটা অ্যাপোস্ট্রফি দিয়ে BLE এরকম লেখা হয়, ঠিক আছে। আবার কোনো কিছুর প্লুরাল ফর্ম মানে বহু বচন রূপ দেওয়ার জন্য এই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়। যেমন আয়ের মাথায় অ্যাপোস্ট্রফি দিয়ে এস, মানে অনেকগুলি আয় বোঝায়। টি এর মাথায় অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া হয়, মানে অনেকগুলি টি বোঝায়, এরকম, ঠিক আছে। তারপরে দেখো ইন্ডিকেট পসেশন অফ অর কানেকশান উইথ সামথিং, এক্সাম্পল মানে কারো অধিকারে থাকা বোঝাতেও এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। যেমন বানিজ মাদার মানে হচ্ছে বাণীর মা, ঠিক আছে, এখানে এর ব্যবহার করার জন্য এখানে অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়, ঠিক আছে। আবার দেখো ক্রিয়েট শর্টেন্ড অর কন্ট্রাক্টেড ফর্মস, কোনো কিছু শর্ট ফর্ম তৈরি করার জন্য বা সংক্ষেপিত ফর্ম তৈরি করার জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। যেমন ডু নটটাকে আমরা ডোন্ট এভাবে লিখতে পারি, DON মাথায় অ্যাপোস্ট্রফি দিয়ে টি, ডোন্ট। আবার আই হ্যাভটাকে আই মাথায় কমা দিয়ে VE এভাবে লেখা হয়। তো এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার, এইগুলো, ঠিক আছে, এইভাবে ব্যবহার করা হয়। এবার এখানে তোমাদের মেন যে প্রশ্নটা রয়েছে অ্যাক্টিভিটি 12A তে, এখানে বলা হচ্ছে রিড দ্য প্যারাগ্রাফ বিলো অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফি মার্ক ইন দ্য প্রপার প্লেস। এখানে এই যে প্যারাগ্রাফটা রয়েছে, ঠিক আছে, এই সম্পূর্ণ প্যারাগ্রাফটিকে তোমাদের পড়তে হবে। এখানে প্যারাগ্রাফটিকে পড়ে, এই যে প্যারাগ্রাফটা রয়েছে এটাকে পড়ে তোমাদের এখানে কোথায় কোথায় হচ্ছে এই অ্যাপোস্ট্রফি কমা বসবে সেগুলোকে তোমাদের বসাতে হবে, ঠিক আছে। দেখো কোথায় কোথায় বসবে, দেখো প্রথমে কী রয়েছে, রহিমস ফাদার। তো দেখো রহিমস ফাদার মানে রহিমের বাবা আর কি। তো এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি কমা দেওয়া নেই, তোমাদেরকে দিতে হবে এখানটায়। তো রহিমস ফাদারটা তোমরা কীভাবে লিখবে, দেখো আমি তোমাদের একটা লিখে দেখিয়ে দিচ্ছি। তোমরা এভাবে লিখবে RA রহিমস HIM, তারপরে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেবে, রহিমস ফাদার, এভাবে হয়ে গেল, ঠিক আছে, এভাবে লিখতে হবে। তো রহিমস ফাদার ইজ আ ওয়েল নন পারসন। তো
দ্য অনারেবল এমএলএ। দেখো অনারেবলটা দেখো এখানে আমাদের সংক্ষেপিত দেওয়া আছে, HON লিখে মাথায় কমা দিয়ে BLE লিখতে হয়। তো এটার সংক্ষিপ্ত অর্থ মানে সংক্ষেপে এভাবে লিখতে হবে, HON মাথায় কমা দিয়ে BLE এভাবে লিখতে হবে, এভাবে লিখবে। এরপর অফ দ্য এরিয়া ইজ হিজ রিলেটিভ, হি হ্যাজ ডোনেটেড আ গুড সাম অফ মানি টু দ্য লোকাল লাইব্রেরি অফ বাইং নিউ বুকস, দ্য লাইব্রেরি ইজ লোকেটেড নিয়ার দ্য গার্লস হাই স্কুল। এখানে দেখো গার্লস হাই স্কুল, দেখো গার্লসের মাথায় এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি কমা হবে, মানে মেয়েদের বিদ্যালয়। তো কী হবে, GIRL মাথায় এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে S হবে, ঠিক আছে, গার্লস হাই স্কুল, ঠিক আছে। এরপর সাবিনাস ব্রাদার, এখানে দেখো সাবিনাস ব্রাদার রয়েছে, তো সাবিনার এখানে অ্যাপোস্ট্রফি কমা হবে। তো সাবিনাস ব্রাদার কীভাবে লিখবে, SABINA, সাবি মাথায় কমা দিয়ে S, ঠিক আছে, মাথায় অ্যাপোস্ট্রফি কমা দিয়ে S, তো সাবিনাস ব্রাদার এটা হলো, ঠিক আছে। এরপর পরের যে অংশ রয়েছে আমাদের দেখো সাবিনাস ব্রাদার অ্যান্ড ঠিক আছে আক্রমস সিস্টার, এখানেও দেখো আমাদের অ্যাপোস্ট্রফি S হবে, আক্রমস। তো আক্রম লিখে আমাদের কী করতে হবে, অ্যাপোস্ট্রফি দিতে হবে, AKRAM, তারপর অ্যাপোস্ট্রফি কমা দিয়ে S, আক্রমস, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল আক্রমস। দেখো আক্রমস সিস্টার মানে আক্রমের বোন আর কি। ওফেন ভিজিট দ্য লাইব্রেরি, দে লাইক টু রিড চিলড্রেন স্টোরি, এখানে তোকে অ্যাপোস্ট্রফি এস হবে, চিলড্রেন স্টোরি মানে শিশুদের বুক, তো এখানে চিলড্রেনসটাকে চিলড্রেন লিখে মাথায় কমা দিতে হবে, CHILDREN, এতে মাথায় অ্যাপোস্ট্রফি দিয়ে এস হবে, ঠিক আছে, চিলড্রেন্স এভাবে লিখতে হবে চিলড্রেন্সটাকে, এই যে এখানে কমা অ্যাপোস্ট্রফি কমা হবে। স্টোরি বুকস অ্যান্ড ট্যাগোরস পোয়েম, এখানে দেখো ট্যাগোরস পোয়েম মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তো ট্যাগোরস এখানেও কিন্তু ট্যাগোর লিখে মাথায় অ্যাপোস্ট্রফি কমা হবে, ঠিক আছে। তো কীভাবে লিখবে দেখো, TAGORE, তারপর অ্যাপোস্ট্রফি দিয়ে এস হবে, ট্যাগোরস, ঠিক আছে, ট্যাগোরস হয়ে গেল, ট্যাগোরস পোয়েমস। এরপর দেয়ার প্যারেন্টস অলসো গো দেয়ার টু রিড নিউজ পেপার্স আফটার দ্য ডেজ ওয়ার্ক, এখানে দেখো ডেজ ওয়ার্ক মানে হচ্ছে দিনের কাজ, তো এখানে ডেজ দিয়ে লিখে অ্যাপোস্ট্রফি কমা হবে, DAY দিয়ে তারপরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস, ঠিক আছে, ডেজ ওয়ার্কস। এইভাবে এগুলোকে যেখানে যেখানে অ্যাপোস্ট্রফি কমা হবে সেখানে এই অ্যাপোস্ট্রফি কমাগুলো দিতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে কোনটা পেলাম, এই যে রহিমস পেলাম, অনারেবল পেলাম, গার্লস, সাবিনাস, আক্রামস, ঠিক আছে, চিলড্রেন্স, ট্যাগোরস, ডিজ, এইগুলোতে অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে। তো পরীক্ষায় তোমাদের কিন্তু কোনো একটা প্যাসেজ দিতে পারে, প্যাসেজ দিয়ে বলবে কোথায় কোথায় অ্যাপোস্ট্রফি কমা হবে সেগুলো লিখে দেখো। এরপর 12 নম্বরে যে অ্যাক্টিভিটি দেওয়া আছে, অ্যাক্টিভিটি 12B-তে এখানে দেওয়া আছে রিরাইট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং কন্ট্রাক্টেড ফর্মস অফ ওয়ার্ডস হোয়েন এভার অ্যাপ্লিকেবল। এখানে যে কন্ট্রাক্টেড ফর্ম, এখানে কিছু শব্দ দেওয়া আছে এবং যেগুলোর আমরা কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে পারি সেগুলোকে কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষেপে লিখতে হবে আর কি, কোনগুলো সেগুলো করতে হবে, এখানে লিখে দেখাতে হবে। যেমন দেখো প্রথমে রয়েছে দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বললেন, উই অল নো ইউ আর আ গুড স্টুডেন্ট। দেখো এখানে ইউ আর দেওয়া আছে, এই যে ইউ আর, ঠিক আছে, এই ইউ আরটাকে আমরা সংক্ষেপে কী লিখতে পারি, কীভাবে লিখতে পারি, ইউ আরটাকে YOU দিয়ে মাথায় কমা দিয়ে ইউআর, ঠিক আছে, এইভাবে লেখা হয়, ঠিক আছে, ইউআরটাকে আমরা এইভাবে লিখতে পারি সংক্ষেপে, তো এটাকে এভাবে লিখতে হবে। এরপর দেখো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, এখানে ক্যান নটটাকে কান্ট লেখা হয়, কীভাবে, CAN মাথায় কমা দিয়ে T, তো কান্ট, তো ক্যান নটটাকে কান্ট লিখতে হবে, কান্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ হ্যাভ, এখানে ইউ হ্যাভ রয়েছে, ইউ হ্যাভটাকেও সংক্ষেপে লেখা হয় কি, ইউভ, তো YOU হবে, YOU কমা দিয়ে হবে VE, ইউভ এরকম হবে, ঠিক আছে, ইউ হ্যাভটাকে হবে ইউভ এরকম। তো ডান সাচ আ থিং, এরপর দেখো ইউ শুড নট বিহেভ, এখানে শুড নটটাকেও হচ্ছে আমরা কীভাবে সংক্ষেপে লিখতে পারি, স্টুডেন্ট, SHOULD, তো দিয়ে মাথায় N দিয়ে তারপর T হবে, ঠিক আছে, স্টুডেন্ট এরকম হবে, স্টুডেন্ট হবে, ওকে। দেখো এখানে SHOULD তারপর N হবে, তারপর মাথায় কমা দিয়ে হচ্ছে T হবে, স্টুডেন্ট। তারপর দেখো স্টুডেন্ট বিহেভ রুডলি উইথ ইউর ক্লাসমেটস, প্রমাইজ মি ইউ উইল অলওয়েজ, এখানে ইউ উইল দেওয়া আছে, ইউ উইলটাকেও আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখতে পারি, ইউ উইল কীভাবে, YOU দিয়ে এবার অ্যাপোস্ট্রফি কমা দিয়ে L, ঠিক আছে, ইউ উইল, এটাকে ইউ উইল এরকম লিখতে হবে। অলওয়েজ রিমেম্বার দ্যাট আই হ্যাভ সেড, এখানে দেখো আই হ্যাভটাকেও আমরা সংক্ষেপে কী লিখতে পারি, সংক্ষেপে কীভাবে লিখবো, আই দিয়ে VE, আইভ এইরকম হবে, ঠিক আছে, আই হ্যাভটাকে সংক্ষেপে হবে IIV এরকম, তো IIV এরকম লিখতে হবে, সেড, ঠিক আছে, আই হ্যাভ সেড। এরপর দেখো দ্য স্টুডেন্ট রিয়েলাইজড
হিজ মিস্টেক। হি সেড স্যার আই এম সরি। দেখো আই এম সরি এটাকেও আমরা কীভাবে লিখবো, আই দিয়ে মাথায় অ্যাপোস্ট্রফি এফ দিয়ে এম, ঠিক আছে, আই এম এরকম হবে, ঠিক আছে। আই এম এর শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম এরকম হবে আই এম। তারপর আই শ্যাল নেভার বিহেভ। দেখো আই শ্যাল এটাকেও আমরা সংক্ষেপে বা কন্ট্রাক্টেড ফর্মে কী লিখবো, আইটাকে ক্যাপিটাল লেটার লিখতে হবে, আই দিয়ে মাথায় কমা দিয়ে বা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডাবল এল, আই উইল, ঠিক আছে, আই উইল বা আই শ্যাল এটাকে এভাবে লিখবো, ঠিক আছে। তারপরে দেখো দ্য আই শ্যাল নেভার বিহেভ লাইক দিস। তো এইগুলোকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে, যেমন ইউ আরটাকে ইউর, ক্যান নটটাকে কান্ট, ঠিক আছে। তারপর দেখো ইউ হ্যাভটাকে ইউভ এরকম লিখতে হবে এখানে। তারপরে দেখো শুড নটটাকে শুডেন্ট হবে। এরপর ইউ উইলটাকে ইউ উইল হবে। আর আই হ্যাভ এটাকে হবে আইভ, আই এমটা হবে আই এম, আই শ্যাল এটাকে আই উইল হবে, এরকম লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এগুলোকে লিখলাম। এরপর দেখো লেটস লার্ন, এখানে বলা হচ্ছে স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকেন ফ্রম দ্য টেক্সট। এখানে এই কিছু শব্দ দেওয়া আছে যে এই সেন্টেন্সগুলোকে আমরা যে ইউনিট 2 পড়লাম সেখান থেকে নেওয়া হয়েছে। যেমন দেওয়া আছে ইটস অ্যালফাবেট, ওকে, হার স্টোরি, হার বুকস। তো এখানে দেখো কি বলা হচ্ছে, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ইটস অ্যান্ড হার, এইগুলো হচ্ছে এই শব্দগুলো বিফোর নাউন, মানে নাউনের আগে এই শব্দগুলো বসেছে। দেখো বুকস একটা নাউন, নাউনের আগে হার বসেছে, স্টোরি একটা নাউন, তার আগে হার এটা লেখা হয়েছে, অ্যালফাবেটে হচ্ছে একটা নাউন, তার আগে ইটস বসানো হয়েছে। তো এইগুলো হচ্ছে এবং এইগুলো কি করছে, ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভস, এগুলো এক একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, ঠিক আছে। বিশেষণ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ হিসাবে, নাউনের বা বিশেষের বিশেষণ হিসাবে এগুলো কাজ করছে, এই হার, ঠিক আছে, ইটস এইগুলো। তো দে ইন্ডিকেট পসেশন অর রিলেশনস উইথ দ্য নাউন্স, অর্থাৎ এগুলো নাউনের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক রয়েছে এগুলোর, ঠিক আছে। তো দেখো সো ইটস অ্যান্ড হার আর পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো মনে রাখবে, এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এই হার, ইটস এগুলো বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এবং আরও কিছু অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে মাই, আওয়ার, দেয়ার, ইওর, হিজ, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভস, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে নাও রিড দ্য সেন্টেন্সেস। এখন এখানে আরও কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোকে পড়তে বলা হচ্ছে, তোমরা সেন্টেন্সগুলোকে পড়বে। আমি তোমাদের পড়ে আর বেশি সময় নষ্ট করছি না। এখানে যে অংশ যেগুলো দেওয়া আছে লাল কালিতে, এগুলো দেখে নাও, যেমন আওয়ার্স, মাইন, ইউর্স, মাইন, দেয়ার্স, ঠিক আছে। এইগুলোকে কী বলা হয়, দেখো এইগুলোকে বলা হয় যে আওয়ার্স, মাইন, ইয়োর্স অ্যান্ড দেয়ার্স ডু নট হ্যাভ নাউন্স আফটার দেম, এগুলোর শেষে কিন্তু নাউন নেই। এগুলো দেখো এগুলো একাকেই বসেছে, অর্থাৎ এরপরে কিন্তু আর কোনো নাউন নেই। যেমন এগুলোর শেষে এগুলোর পরে নাউন আছে একটা করে, যেমন ইটস এরপরে একটা করে নাউন, নাউন মানে কি নামবাচক শব্দ আছে। আর এরপরে দেখো নাউন দেওয়া আছে, হার, এখানে হার এরপরেও নাউন দেওয়া আছে, কিন্তু এইগুলোর শেষে কোনো নাউন বা কোনো নামবাচক কোনো শব্দ নেই। তো এইগুলোকে আমরা কি বলবো, এইগুলো হচ্ছে, দেখো এইগুলোকে বলা হয় এখানে দেখতে পাচ্ছি পসেসিভ প্রোনাউন। তো এইগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং এগুলোকে বলা হয় পসেসিভ প্রোনাউন, ঠিক আছে। যেমন হিজ, হার্স, ঠিক আছে, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। তো এগুলো তোমরা মনে রাখবে, আওয়ার্স, মাইন, ইয়োর্স, দেয়ার্স, মাইন, তারপরে হিজ, হার্স, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর এইগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো দেখো এরপর হচ্ছে মেন আমাদের যেটা এখানে পূরণ করতে হবে, সেটা অ্যাক্টিভিটি 13, এতে দেওয়া আছে ফিল ইন দ্য চার্ট কারেক্টলি, এই চার্টটাকে সঠিকভাবে পূর্ণ করতে হবে। তো এখানে দেওয়া হচ্ছে প্রোনাউন দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রোনাউন, এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন যেটা সবার শেষে বসে, যার সাথে কোনো নাউন থাকে না, ঠিক আছে, যার শেষে কোনো নাউন থাকে না। দেখো আই হচ্ছে প্রোনাউন, এর পসেসিভ অ্যাডজেক্টিভটা কি মাই, আর পসেসিভ প্রোনাউনটা কী হবে, পসেসিভ প্রোনাউন হবে মাইন, MINE, মাইন, এগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। এবার দেখো উই দেওয়া আছে, উই এর পসেসিভ অ্যাডজেক্টিভ কী হবে, উই এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার, OUR, উই মানে আমরা, আর আওয়ার মানে হচ্ছে আমাদের, ঠিক আছে। আওয়ার মানে হচ্ছে আমাদের হবে, ঠিক আছে, আওয়ার মানে আমাদের। আর এখানে আওয়ার্স মানে হচ্ছে আমাদের, কিন্তু আওয়ার্সটা সবার শেষে বসবে, ঠিক আছে, আওয়ার্সটা সবার শেষে হবে এবং এর সাথে কোনো নাউন থাকে না, ঠিক আছে। তাহলে আওয়ার্স, এখানে হবে আওয়ার, এটা দেওয়া আছে আওয়ার্স। এরপর এখানে দেওয়া আছে পসেসিভ অ্যাডজেক্টিভস, এটা দেওয়া আছে ইওর। তো এখানে প্রোনাউনটা কী হবে, প্রোনাউনটা হবে ইওর, ঠিক আছে, প্রোনাউনটা হবে ইউ হবে, ঠিক আছে। এখানে পসেসিভ প্রোনাউন এটা কী হবে, এটা হবে ইয়োর্স হবে, YOURS, এটা হবে ইয়োর্স, ঠিক আছে। এরপরে হি দেওয়া আছে, কি মানে হচ্ছে সে। তো পসেসিভ অ্যাডজেক্টিভ কী হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে HIS, হিজ হবে। এবং পসেসিভ প্রোনাউন, এটাও কিন্তু পসেসিভ প্রোনাউনটাও আমাদের হিজই হবে, এই দুটোই একই হয়, ঠিক আছে, হিজ হবে, হিজ মানে হচ্ছে তার। এরপর এখানে পসেসিভ প্রোনাউন দেওয়া আছে হার্স,
তো হার্স পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে HER হার, হার মানে হচ্ছে তার। আর প্রোনাউনটা কি, প্রোনাউনটা হচ্ছে সি, SHE সি, ঠিক আছে, প্রোনাউনটা আমরা লিখবো সি মানে হচ্ছে সে। এরপর হচ্ছে ইট, তো ইট এটার পসেসিভ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ কী হবে, অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের ইটস হবে, ITS ইটস, এবং পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউনটাও হবে ITS ইটসই হবে, ঠিক আছে, এটাই হবে। তারপর দেওয়া আছে দেয়ার, অ্যাডজেক্টিভটা দেওয়া যায়, পসেসিভ অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে প্রোনাউন হবে কি দে, ঠিক আছে, THEY দিয়ে হবে। এবং পসেসিভ প্রোনাউনটা কী হবে, পসেসিভ প্রোনাউনটা হবে হচ্ছে দেয়ার্স হবে, THEIRS, দেয়ার্স হবে, দেয়ার্স মানে তাদের, HEIRS, হ্যাঁ দেয়ার্স, আর এটা হবে দেয়ার মানে তাদের। তো দেখো আমরা এগুলোকে পূরণ করে ফেললাম, ঠিক আছে। তারপর দেখো যেটা রয়েছে অ্যাক্টিভিটি 13B, এখানে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ অ্যাডজেক্টিভস। এখানে এগুলোর কোথায় পসেসিভ প্রোনাউন হবে আর কোথায় পসেসিভ অ্যাডজেক্টিভ হবে সেগুলোকে বসাতে হবে। তো দেখো কী রয়েছে এখানে, ইয়েস্টারডে আই ফরগট মানে গতকাল আমি ভুলে গিয়েছিলাম, টু টেক ব্যাক মানে ফিরিয়ে দিতে, টেক ব্যাক মানে ফিরিয়ে দেওয়া। দেখো কী দেওয়া আছে এখানে, ড্যাশ দেওয়া আছে, পেন দেওয়া আছে, ফ্রম সুনীল, ফ্রম সুনীল মানে সুনীলের থেকে, ইয়েস্টারডে আই ফরগট টু টেক ব্যাক মানে নিতে, টেক ব্যাক মানে নিতে আর কি, নিতে ভুলে গিয়েছিলাম সুনীলের থেকে পেন দেওয়া আছে, মানে আমার পেনটা নিতে ভুলে গিয়েছিলাম, তা কী হবে এখানে মাই পেন হবে। তো আমি গতকালকে সুনীলের কাছ থেকে আমার পেনটা নিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে মাই পেন হবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, নাউনের আগে বসিত অ্যাডজেক্টিভ হবে, আর যদি একাকী বসে সেটা হবে পসেসিভ প্রোনাউন হবে। দেখো আই গেভ হিম, আমি তাকে দিয়েছিলাম, কী দিয়েছিলাম, আমারটা তাকে দিয়েছিলাম, তো MINE আমি তাকে আমারটা দিয়েছিলাম। দেখো এখানে মাইনের পরে কিন্তু কোনো নাউন নেই, এখানে ইন এটা দেওয়া আছে, ইন মানে এটা হচ্ছে প্রিপোজিশন দেওয়া আছে, ঠিক আছে। তো ইন দ্য ক্লাস বিকজ হি ডিডেন্ট ব্রিং, সে আনেনি, তারটা সে আনেনি, তারটা বলতে কী হবে, হিজ হবে, হিজ মানে হচ্ছে তার, তো তারটা সে আনেনি, তার জন্য আমারটা তাকে দিয়েছিলাম। এরপর দ্য লিটল গার্ল মানে ছোট্ট মেয়েটি হ্যাজ ওর্ন মানে ছিঁড়ে ফেলেছে আর কি, তার কি, তার ক্লোথ মানে জামা কাপড়, ক্লোথ দেওয়া আছে মানে হচ্ছে জামা কাপড়, তো হিজ ক্লোথ হবে, সরি হার ক্লোথ হবে, যেহেতু মেয়ের কথা বলা হচ্ছে, তো HER হার ক্লোথ, ছোট্ট মেয়েটি তার জামা ছিঁড়ে ফেলেছে। বাট হোয়াই আর ড্যাশ দেওয়া আছে ক্লোথস ডার্টি, কী হবে, হোয়াই আর ইউর ক্লোথস ডার্টি, তো এখানে ইউর হবে, হোয়াই ইউ আর ইউর ক্লোথস ডার্টি, তোমার যে জামা কাপড় সেগুলো নোংরা হয়ে গেছে কেন বা নোংরা কেন, ঠিক আছে। দেখো এটা হয়ে গেল আমাদের ইউর ক্লোথ মানে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপর দেখো আস্কড দ্য মাদার মানে মা জিজ্ঞাসা করলো টু দ্য গার্লস এল্ডার ব্রাদার মানে মেয়েটির বড় বোনকে বা দিদিকে, উই হ্যাভ সোয়েল্ড, কী হবে এখানে আওয়ার ক্লোথস হবে, আমাদের জামা কাপড় আমরা, সোয়েল্ড মানে হচ্ছে ধুলো ধুলো মাখিয়েছি আর কি, তো এখানে লিখবো আমরা আওয়ার, OUR আওয়ার ক্লোথ, হোয়াইল, দেখো হোয়াইল প্লেয়িং আউটসাইড দে সেড মানে বাইরে খেলার সময় আমরা আমাদের জামা কাপড়গুলোকে ধুলো পাড়িতে ময়লা করে ফেলেছি। তো এগুলো দেখো আমরা এখানে এখানে মাইন হলো, এখানে হিজ হার ইউর, এখানে হলো আওয়ার, ঠিক আছে। চলো পরের দেখবো আমরা লেটস লার্ন, চলো এখানে চলো শিখি, বলা হচ্ছে এখানে ইমাজিন দ্যাট নির্মল ইজ আ বয় লিভিং ইন শিলিগুড়ি, তো নির্মল হচ্ছে, মনে করো নির্মল একটা ছেলে এবং সে শিলিগুড়িতে থাকে, হিজ ফ্রেন্ড ফ্রম দিল্লি, তার বন্ধু দিল্লি থেকে, তার নাম হচ্ছে কি কানন, হ্যাজ রিটেন হিম এ লেটার, তাকে একটা চিঠি লিখেছে, কানন দিল্লি থেকে এই সুনীলকে শিলিগুড়িতে একটা চিঠি লিখেছে, ঠিক আছে, হেয়ার ইজ দ্য লেটার, এবং হেয়ার ইজ দ্য লেটার, চিঠিটা হচ্ছে এখানে দেওয়া আছে। তো দেখো এখানে চিঠিটা লিখেছে কে, চিঠিটা লিখেছে কানন, কাকে লিখেছে না নির্মলকে লিখেছে, ঠিক আছে। তো এখানে দেখো এখানে যে ঠিকানাটা দেওয়া আছে, এখানে হচ্ছে কাননের ঠিকানা এখানে রয়েছে, ঠিক আছে। তারপর এখানে ডেট দেওয়া আছে, তারপর ডিয়ার মাই ডিয়ার নির্মল, নির্মলকে যেহেতু লিখছে তো মাই ডিয়ার নির্মল মানে আমার প্রিয় বন্ধু নির্মল এখানে দেওয়া আছে। তারপর এখানে তার কিছু বক্তব্য সে রেখেছে, তারপর এখানে লেখা হয়েছে কি ইওর লাভিং ফ্রেন্ড মানে তোমার প্রিয় বন্ধু কানন লিখছে, তো কানন। এরপর এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে নির্মলের অ্যাড্রেস, যেহেতু নির্মলের অ্যাড্রেসে চিঠিটা লেখা হচ্ছে, তো নির্মলের পুরো অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, এবং এখানে স্ট্যাম্প দেওয়া আছে, পোস্ট অফিসে যে স্ট্যাম্প দেওয়া হয় পোস্ট কার্ডে সেটা। তো দেখো এখানে কি বলা হচ্ছে, আর লেটার ফ্রম আ ফ্রেন্ড আ পার্সোনাল লেটার, আর লেটার ফ্রম আ ফ্রেন্ড ইজ দ্য পার্সোনাল লেটার, অর্থাৎ বন্ধুদের কাছ থেকে যখন আমরা কোনো চিঠি পাই বা চিঠি লিখি সেটাকে বলা হয় পার্সোনাল লেটার বা ব্যক্তিগত চিঠি। ইট হ্যাজ 6 মেন পার্টস, এবং এটার 6টা হচ্ছে মেন
পার্ট থাকে বা মেন অংশ থাকে। যেমন একটা হচ্ছে দ্য রাইটার্স অ্যাড্রেস, প্রথম হচ্ছে রাইটার লেখকের অ্যাড্রেস, যে চিঠিটা লিখছে তার অ্যাড্রেসটা এখানে হবে, ঠিক আছে। তারপর কী হবে, ডেট অফ রাইটিং, তারপর এখানে ডেটটা হবে, ডেটটা যেমন এখানে ডেট লেখা আছে। এরপর দেখো কী হবে, এরপর গ্রিটিং অফ স্যালুটেশন, মানে একটা গ্রিটিং করতে হবে, সম্বর্ধনা জানাতে হবে, যেমন মাই ডিয়ার নির্মল বা মাই ডিয়ার ফ্রেন্ড, এরকম করে একটা গ্রিটিং বা সম্বর্ধনা করতে হবে। বডি অফ দ্য লেটার, তারপর চিঠির যে বক্তব্য বা লেটার সেটা আমাদের এখানটায় লিখতে হবে, বডিটা লিখতে হবে, ঠিক আছে। এটা লেখার পর কি করতে হবে, লিভ টেকিং অর সাবস্ক্রিপশন। তো শেষে একটা যে এই যে ইওর লাভিং ফ্রেন্ড, এরকম করে একটা লিখতে হবে, ইওর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু, লিখে যে নিজের নামটা এখানটায় লিখতে হবে, ঠিক আছে। সিগনেচার অর নেম অফ দ্য পার্সন রাইটিং দ্য লেটার, অর্থাৎ এইখানে এই নামটার কথা বলা হচ্ছে। তারপর এখানে যাকে আমরা চিঠি লিখছি তার পুরো নাম ঠিকানা এখানে স্ট্যাম্প দিয়ে লিখতে হবে এবং স্ট্যাম্পটা দিতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের চিঠি লেখার মেন বিভিন্ন, ঠিক আছে, বিভিন্ন অংশ আর কি, বিভিন্ন পার্ট। তো এইগুলো থেকে আমাদের চিঠিটা এভাবে চিঠি লিখতে হবে আর কি, সেটা এখানে দেখানো হয়েছে। এবং এখানে দেখো আমাদের কি বলা হচ্ছে, দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য, এই লাইনটা দেখো, নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট অফ লেসন 1 ইউনিট 1 and 2 is a body of a letter written by পণ্ডিত নেহরু টু হিজ ডটার ইন্দিরা। অর্থাৎ আমরা যে গল্পটি পড়লাম লেসনটা, সেটা হচ্ছে একটা চিঠি, সে তার মেয়েকে লিখেছে, অর্থাৎ সেটা হচ্ছে চিঠিটা একটা বডি, এটা ছিল, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে, আনফর্চুনেটলি নির্মল ক্যান নট সে টু হিজ ফ্রেন্ড ইন দিল্লি বিকজ হিজ মাদার ইজ শিডিউল টু আন্ডারগো আ সার্জারি দ্য ফলোয়িং মান্থ, সো হি রাইটস। তো এখানে নির্মল কি করেছে, নির্মলকে চিঠিটা লেখা হয়েছে, তো নির্মল সে চিঠির উত্তরে লিখেছে লিখেছে কি, যে তার মায়ের অসুস্থ, তার মা অসুস্থ, তার জন্য সে যেতে পারবে না। অর্থাৎ এখানে নির্মলকে সে ইনভাইট করেছিল আসার জন্য, ঠিক আছে। দেখো এবং এখানে সে একটা চিঠি লিখেছে, ঠিক আছে, চিঠিটা এখানে লেখা আছে, চিঠিটা লেখা হয়েছে। লেখার পরে এখানে যে আমাদের অ্যাক্টিভিটিটা দেওয়া আছে, অ্যাক্টিভিটি 14 এতে এখানে বলা যায় নির্মল হ্যাজেন্ট রিপ্লাইড ইন দ্য কারেক্ট ফরম্যাট। নির্মল এখানে এই যে চিঠিটা লিখেছে, এই চিঠিটা কিন্তু সঠিক ফরম্যাটে লেখা হয়নি। এখানে বলা যায় রিরাইট দ্য লেটার কারেক্টলি ফর হিম, এই চিঠিটাকে আমাদের সঠিকভাবে লিখতে বলা হচ্ছে। তো এই চিঠিটা যদি আমাদেরকে সঠিকভাবে লেখা হয় তাহলে আমরা কীভাবে লিখবো, ঠিক আছে। চিঠিটা দেখো আমরা এখানে তোমাদের জন্য লিখেছি 14 এ, ঠিক আছে। 14 এটা আমরা দেখো এখানে এই যে চিঠিটা লেখা হয়েছে, চিঠিটা লিখছে কে, নির্মল লিখছে। তো নির্মলের নামটা প্রথমে এখানে সে লিখবে, তারপর নির্মলের ঠিকানাটা এখানে লেখা হয়েছে এবং এখানে ডেট লিখতে হবে, ঠিক আছে। এবং নির্মলের যে বক্তব্য সেটা এখানে লিখতে হবে, যে দেখো নির্মল কাকে লিখছে, কাননকে লিখছে, তো ডিয়ার কানন এখানে লেখা হয়েছে। দেখো আই গট ইউর লেটার ইয়েস্টারডে, আমি তোমার চিঠি গতকালকে পেয়েছিলাম। থ্যাংক ইউ ফর ইউর ইনভিটেশন টু গো অন আর ট্যুর অফ রাজস্থান টুগেদার, অর্থাৎ রাজস্থানে যাওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, একসঙ্গে যেহেতু রাজস্থানে যাচ্ছ তোমরা। বাট মাই মাদার ইজ ভেরি ইল, কিন্তু আমার মা খুব অসুস্থ। সি ইজ গোয়িং টু হ্যাভ হার্ট সার্জারি আর্লি নেক্সট মান্থ, অর্থাৎ তিনি এই মাসেই তার হার্ট সার্জারি হবে, ঠিক আছে। সো উই কান্ট জয়েন ইউ ফর দ্য ইয়ার, সুতরাং এই বছর আমি তোমাদের সঙ্গে জয়েন করতে পারছি না। প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। উইস আই হ্যাপি অ্যান্ড মেমোরেবল ভিজিট টু রাজস্থান, মানে তোমার যে রাজস্থানের যে যাত্রা সেটা খুব ভালো হোক, ঠিক আছে, সেই কামনা করি। ইউর লাভিং ফ্রেন্ড, তোমার ভালোবাসার বন্ধু নির্মল। এবার এখানে সে কাকে লিখছে চিঠিটা, কাননকে লিখছি, তো কাননের পুরো ঠিকানাটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এবং এখানে কাননের নামটাও লিখতে হবে, কাননের নামটা এখানে আমরা লেখা হয়নি, কাননের পুরো নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে, KANN কানন, এবং তার যে পদবী সেটা লিখতে হবে, যেমন কানন আমরা লিখলাম, কানন রয় লিখলাম, ঠিক আছে, আরও ভয় পুরো নামটা লিখবে কানন রয়। এবং তার ফাদার্স নেম বা কেয়ার অফ, সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে, কেয়ার অফ, কারণের বাবার নাম যেটা নাম সেটা এখানটায় লিখতে হবে, ঠিক আছে। তারপর এখানে পুরো ঠিকানাটা এইভাবে লিখতে হবে, ঠিক আছে, এইভাবে চিঠিটা লিখতে হবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের কি অ্যাক্টিভিটি দেওয়া আছে, অ্যাক্টিভিটি 14তে যেটা দেওয়া আছে, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 70 words টেলিং হিম অর হার অ্যাবাউট আ শর্ট ট্যুর ইউ হ্যাড রিসেন্টলি গান টু, অর্থাৎ তুমি একটা ছোট্ট ট্যুরে গিয়েছিলে, ঠিক আছে, সেই ট্যুরটা সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলা হচ্ছে এখানে 70টা শব্দের মধ্যে, 70 ওয়ার্ডসের মধ্যে। মেনশন দ্য প্লেস ইউ হ্যাড ভিজিটেড, এবং তুমি কোন প্লেসে গিয়েছিলে সেটা মেনশন করতে হবে, সেই জায়গার নাম লিখতে হবে। হাউ ইউ ট্রাভেল, কীভাবে তুমি গিয়েছিলে, কিসে করে, বাস ট্রেন যাতে করে গিয়েছিলে সেটা লিখতে হবে। পিপল হু অ্যাকম্পানিড ইউ, কারা তোমার সঙ্গে গিয়েছিল আর কে কে গিয়েছিল সেটা লিখতে হবে, ঠিক আছে। ইওর সাইট সিং, তুমি কী কী জিনিস সেখানে দেখেছিলে। অ্যান্ড ইওর এনজয়মেন্ট অফ দ্য ট্যুর, এবং সেই ট্যুরে বা ভ্রমণে তুমি কীরকম এনজয় করেছিলে সেটা লিখতে হবে।
তো দেখো আমরা এটা এখানে লিখেছি তোমাদের জন্য। প্রথমে দেখো চিঠিটা আমরা লিখছি, এখানে ওন অ্যাড্রেস মানে নিজের প্রথমে ঠিকানা লিখতে হবে এবং ডেট লিখতে হবে। তারপর এখানে তুমি তোমার বন্ধুকে চিঠি লিখছো, ডিয়ার লিখে নিজের বন্ধুর নামটা লিখবে। আমরা এখানে অনিল লিখেছি, তোমরা নিজের বন্ধুর নাম লিখবে। দেখো কি লিখেছি, হাউ আর ইউ অনিল, অনিল তুমি কেমন আছো। আই হোপ ইউ আর অল রাইট, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ফাইন, এবং আমিও ভালো আছি। আই ওয়েন্ট টু ভিজিট মাই আঙ্কেলস প্লেস ইন দার্জিলিং ফিউ ডেজ অ্যাগো উইথ মাই প্যারেন্টস, অর্থাৎ আমি আমার কাকার বাড়িতে গিয়েছিলাম, ঠিক আছে, কয়েকদিন আগে আমার বাবা মার সঙ্গে। উই ওয়েন্ট বাই টয় ট্রেন ফ্রম জলপাইগুড়ি, আমরা জলপাইগুড়ি থেকে টয় ট্রেনে করে গিয়েছিলাম সেখানে, ঠিক আছে। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ ট্রাভেলিং বাই টয় ট্রেন, এটা আমার প্রথম যেখানে আমি টয় ট্রেনে করে যাত্রা করেছিলাম। আই ওয়াজ মাই লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা আমার সারা জীবনের একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। দ্য ইন্টারেস্টিং পার্ট ওয়াজ দ্য ট্রেন রাইড, এবং এটা সব থেকে যেটা মজাদার ব্যাপার সেটা হচ্ছে ট্রেন রাইড বা ট্রেনে চড়ার ব্যাপারটা। আই এনজয়েড দ্যাট ট্যুর ভেরি মাচ, এই ট্যুরটাকে বা এই ভ্রমণটাকে আমি খুব এনজয় করেছি, উপভোগ করেছি। টু রাইট টু মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য নেক্সট লেটার, পরের চিঠিতে তুমি তোমার যে যদি কোনো অভিজ্ঞতা থাকে এটা অবশ্যই আমাকে লিখে জানাবে। দিস দিস মাচ ফর নাও, এটা মানে এখন এই পর্যন্তই, ঠিক আছে, আর কিছু লিখবো না, এরকম আমরা লিখলাম। দেখো ইওর লাভিং ফ্রেন্ড লিখে নিজের নামটা এখানটা লিখবে, তারপর ফ্রেন্ডস অ্যাড্রেস মানে বন্ধুর, এখানে বন্ধুর পুরো ঠিকানা, বন্ধুর পুরো নাম ঠিকানা এখানটা লিখবে, ঠিক আছে। তো এরপর দেখো আমরা পরের যেটা রয়েছে তোমাদের আরও একটি অ্যাক্টিভিটি দেওয়া আছে, অ্যাক্টিভিটি 15 যেটা দেওয়া আছে, স্টাডি দ্য ফলোয়িং পিকচার কেয়ারফুলি। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটাকে এখানে দেখতে বলা হচ্ছে কী কী আছে এখানে। যেমন দেখো এখানে নাগরদোলা দেওয়া আছে, ঠিক আছে, এখানে বাবা মা দুজন রয়েছে, তার ছেলে মেয়েটার হাতে পুতুল আছে, ইনার হাতে কিছু আছে। এখানে একজন দেখো ম্যাজিক কিছু খেলা দেখাচ্ছে আর কি, ঠিক আছে। এই সব জিনিস বিভিন্ন দোকান রয়েছে, তো অর্থাৎ এটা একটি মেলার ছবি, গ্রাম্য মেলার একটা ছবি এটা দেখে মনে হচ্ছে। তো এখানে বলা হচ্ছে কি, নাও রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস ডেসক্রাইবিং দিস পিকচার অফ আ ভিলেজ ফেয়ার, অর্থাৎ এই ছবিটাকে দেখে তোমাকে একটি গ্রামের মেলার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ফ্রেজেস, এখানে কিছু কিছু ওয়ার্ড শব্দ বা কিছু ফ্রেজ দেওয়া আছে, এগুলোর সাহায্যে লিখতে হবে, ঠিক আছে, গ্রাম্য মেলার সম্পর্কে। এটা তোমাদের কিন্তু ভালোভাবে একটু প্র্যাকটিস করে রাখা দরকার, পরীক্ষা তোমাদের আসে গ্রাম্য মেলার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখো। তো এখানে পয়েন্টগুলো কী দেওয়া আছে দেখো, ফেয়ার গ্রাউন্ড মানে হচ্ছে মেলার যে মাঠ সেটা, ক্রাউড মানে হচ্ছে অনেক লোকজন হয়, জনতা আর কি, মেরিগো রাউন্ড মানে নাগরদোলা, সার্কাস টেন্ট মানে সার্কাসের যে তাঁবু থাকে, সার্কাস হয় যেখানে। এরপর দেখো শপস অ্যান্ড কাউন্টার্স মানে বিভিন্ন দোকান থাকে, দোকান পাচার এগুলো থাকে আর কি, দোকান পাচার। তারপর বেলুন সেলার মানে বেলুন বিক্রেতা থাকে। ফান অনেক মজা হয় সেখানে, এনজয়মেন্ট আনন্দ হয়, তো এইগুলো দিয়েই লিখতে হবে। তো দেখো আমরা এখানে লিখেছি এইটা সম্পর্কে, ভিলেজ ফেয়ার মানে হচ্ছে একটি গ্রাম্য মেলা বা একটি গ্রামের একটি মেলা। আর ভিলেজ ফেয়ার ইজ ইউজুয়ালি হেল্ড ইন দ্য ওপেন গ্রাউন্ড, মানে একটা গ্রামের যে মেলা সেটা কোথায়, একটা খোলা মাঠে হয়। অল ভিলেজার্স অ্যান্ড ইভেন পিপল ফ্রম ফার অফ ভিলেজ অ্যাটেন্ড, মানে হচ্ছে সমস্ত গ্রামবাসী এবং দূর দূরান্তের গ্রাম থেকেও এই মেলায় লোকজন আসে। দেয়ার আর আ লট অফ অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ মেরিগো রাউন্ড, মানে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস থাকে বা হয়, যেমন হচ্ছে নাগরদোলা, সার্কাস টেন্ট এটসেট্রা, মানে মানে আরও অনেক কিছু থাকে আর কি, ইত্যাদি জিনিসপত্র এখানে থাকে। দেয়ার আর শপস অ্যান্ড কাউন্টার্স সেলিং ডিফারেন্ট আইটেমস, মানে হচ্ছে এখানে দেয়ার আর শপস মানে দোকান থাকে, আর কি থাকে কাউন্টার্স মানে বিভিন্ন কাউন্টার থাকে, সেলিং ভেরিয়াস আইটেম যেখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হয়। এরপর দেখো চিলড্রেন লাভ টু বাই মানে শিশুরা কিনতে ভালোবাসে কি, বেলুনস ফ্রম বেলুন সেলার মানে বেলুনের দোকান থেকে তারা বেলুন কিনতে পছন্দ করে। দ্য ফেয়ার ইজ ওয়ান প্লেস দ্য ফেয়ার ইজ ওয়ান প্লেস হোয়ার বোথ দ্য ওল্ড অ্যান্ড ইয়াং এনজয় দেমসেলভস আর লট, অর্থাৎ দ্য ফেয়ার মানে এই যে মেলাটা কি একটা জায়গা যেখানে হচ্ছে বোথ দ্য ওল্ড মানে বৃদ্ধ এবং ইয়াং, ঠিক আছে, যুবক যুবতী যারা প্রত্যেকেই কিন্তু এই মেলায় আনন্দ করে, ঠিক আছে, অনেক আনন্দ উপভোগ করে। চিলড্রেন ভিজিট দ্য ফেয়ার উইথ দেয়ার প্যারেন্টস, এবং বাচ্চারা তাদের বাবা মার সঙ্গে এই মেলায় ভ্রমণ করে বা এই মেলা দেখতে যায়। তো এইভাবে আমরা এইটাকে লিখলাম, ঠিক আছে। তো দেখো এখানে এরপর তোমাদের যেটা বলা হয় যেখানে লেটস ওয়ার্ক টুগেদার একসঙ্গে কাজ করতে বলা হচ্ছে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে না, জাস্ট এখানে কিছু দেওয়া আছে। এখানে বলা হচ্ছে একটা তোমাকে
যে এনভেলপ মানে হচ্ছে খাম, চিঠি লেখার যে খাম, সেই খামটাকে তৈরি করার কিছু পদ্ধতি এখানে দেওয়া আছে কীভাবে খাম তৈরি করতে হয়। তো খাম তৈরি করার জন্য একটা কাগজ নিতে হয় আর কিছু আঠা, গাম মানে আঠা নিতে হয়। তারপর এটাকে একটা খামের মতো করে কাটতে হবে। কাটার পরে কী করতে হবে, সেখানে একটা স্ট্যাম্প মানে পোস্টের যে স্ট্যাম্প হয়, পোস্ট অফিস যেটা স্ট্যাম্প দেয়, সেই স্ট্যাম্পগুলো সেখানে একটা লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, লাগিয়ে দিয়ে সেখানে নিজের অ্যাড্রেসটা লিখতে হবে। ঠিক আছে, এবং তোমার বন্ধুর অ্যাড্রেসটা সেখানে লিখতে হবে যেখানে তুমি চিঠিটা পাঠাবে। ঠিক আছে, আর দেখো এবং এটাকে করে তোমাকে তোমার ক্লাসে এটাকে দেখাতে হবে। ঠিক আছে, এবার থেকে নেক্সট রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড পুট ইট দিস এনভেলপ, এবং তোমাকে একটা চিঠি তোমার বন্ধুকে লিখতে হবে, লিখে সেই খামের মধ্যে ভরতে হবে। ভরে দিয়ে এসে তোমাকে মানে ভোটে তোমাকে বন্ধুকে পাঠাতে পারো, বা এটা মানে করতে হবে জিনিসগুলো, এগুলো দেওয়া আছে। ঠিক আছে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে না, প্রজেক্টে দিলেও দিতে পারে এই ধরনের জিনিস। ঠিক আছে, তো দেখো এই ভিডিওতে কিন্তু আমরা তোমাদের ক্লাস 7-এর হচ্ছে লেসন 1, এটা হচ্ছে লেসন 2 আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। তো লেসন 1-এর সম্পূর্ণ কিন্তু আমরা সমস্ত অ্যাক্টিভিটির উত্তর এখানে আমরা জানলাম, প্লাস লেসন সম্পূর্ণ 1টা আমরা পড়ে নিলাম বাংলা অর্থ সহ। আশা করছি তোমরা সম্পূর্ণ লেসনটি বুঝতে পেরেছো এবং অ্যাক্টিভিটিগুলি তোমরা এখান থেকে জানতে পারলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।